আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি নিয়মিত আলোচনায়। আমি সাফায়াত আপনাদের সাথে আছি যথারীতি। আমার সাথে আমাদের নিয়মিত দুজন আলোচক মির্জা ভাই আছেন, রাশেদ ভাই আছেন। মির্জা ভাই, রাশেদ ভাই, আপনাদেরকে ওয়েলকাম। হুম। এবং আজকে আমাদের থ্যাংক মাঝে ইউ। একজন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষকে আমরা অতিথি হিসেবে পেয়েছি, যার জন্য আমি খুবই আমরা আমরা সবাই আমরা খুবই ভাগ্যবান। আমাদের আজকের অতিথি আমাদের খুবই প্রিয় একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, জনাব ওয়াসিম ইফতেখারুল হক। ওয়াসিম ভাই, সালাম আলাইকুম, ওয়েলকাম আপনাকে আমাদের শোতে। ওয়াসিম সালাম ভাই আলাইকুম। আহ, বহুদিন ধরে ওনার সাথে আমাদের আমাদের তিনজনেরই অনেকদিন ধরে পরিচয়। উনি অনলাইনে বেশ পরিচিত একজন মুখ, বিশেষ করে এই যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন এত বছরের আমাদের, এই আন্দোলনে আমাদের একজন অত্যন্ত আহ খুবই পরিচিত একজন সহযোদ্ধা, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। তার একটু দলীয় পরিচয় আছে অবশ্যই। তিনি বিএনপির যে যে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, তো সেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক। তবে এছাড়াও তিনি মানে অনলাইনে তিনি বহুদিন ধরেই তিনি অনেক সরব ছিলেন, এবং এর জন্য তাকে গুম হতে হয়েছিল। আমি যতদূর জানি তিনি দীর্ঘদিন গুম ছিলেন তার অবুঝ দুটি সন্তানকে রেখে। তো আজকে আমরা মূলত ওয়াসিম ভাইয়ের কাছ থেকে তার এই যে রাজনৈতিক সংগ্রাম, তার অনলাইন অ্যাক্টিভিজম, তার গুম হওয়ার অভিজ্ঞতা, আমরা সবকিছু নিয়ে আমরা তার মুখ থেকে আমরা সরাসরি শুনবো। তো ওয়াসিম ভাই, ওয়ান্স अगेन ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক গিভিং ইউ আস ভেরি ইউর মাচ। টাইম। রাশেদ ভাই, থ্যাংক ইউ। আমরা আপনি শুরু করেন আজকে। ওয়াসিম ভাই, আহ, জি, আমরা রাশেদ ভাই। সবসময় দেখি যে আমি আজকে একটু অন্যভাবে আলোচনাটা শুরু করবো। আমরা সবসময় শিওর। দেখি যে রাজনৈতিক ভাবে যখন আমরা ফেসবুকে তর্ক বিতর্ক করি, এই তর্ক বিতর্ক গুলো বেশিরভাগ সময় শেষের দিকে গিয়ে দেখা যায় যে একটা তিক্ততায় পরিণত হয়, বাজে শব্দের ব্যবহার হয়। তা আমি দীর্ঘদিন ধরে আপনাকে দেখতেছি, আপনি এরকম অসংখ্য তর্ক বিতর্কের সাথে জড়িত, ডিবেটের সাথে জড়িত, কিন্তু আমি আপনাকে কোনো সময় বাজে শব্দ ব্যবহার করতে বা এই ধরনের আচরণ করতে দেখি না। আপনার মোটিভেশনটা কি, যে আপনি যে সবসময় যে মাথাটা কুল রেখে একটা একটা সুস্থ স্বাভাবিক ভদ্র মানুষের মতো করে আলোচনা চালায় যান অত্যন্ত বাজে আক্রমণের মুখে? এইটার পিছনে মোটিভেশনটা কি, এটা কিভাবে করেন? এটার মধ্যে আসলে মোটিভেশনটা হচ্ছে যারা গালাগালি করতেছে না, ওরাই সবচেয়ে বড় মোটিভেশন। ওদের ওদের যে অবস্থাটা আমরা দেখতে পারি, আসলে তাদেরকে তো আমরা কেউ, যারা গালাগালি করছে ভালোভাবে তো দেখি না। তো ওইটা যদি আপনি ধরে নেন আপনার ভবিতব্য ওদের মতো হতে পারে, তখন আপনি এমনি চুপ হয়ে যাবেন, খুব স্বাভাবিক। এটা এটা খুব সুন্দর উত্তর দিচ্ছেন, মজা লাগলো শুনে। আর এটার সাথে ধরে আর একটা প্রশ্ন করি, হুম। যে আপনি আহ, আপনাদেরকে যখন আমি আপনার ওই পুরো ঘটনাটাই শুনতে চাই, যে যে ওকে। আপনি একটা খালেদা জিয়া নিয়ে আপনার বইটা লিখলেন, আপনারা এটার সাথে ইনভলভ ছিলেন। ওইটা হওয়ার পরেই তো আপনার উপর এই খবরগুলি নেমে আসলো একটার পর একটা। তা আমাদেরকে একটু ক্রনোলজিক্যালি বলবেন যে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে। আর আমি স্পেসিফিক্যালি একটা জিনিসের দিকে আপনার মানে হুম। আপনার কাছে স্পষ্টতা আশা করতেছি, যে হুম। আপনার সাথে যখন আইন শৃঙ্খলা বাহিনীর একটা ইন্টারাকশন হয়, এই হুম। ইন্টারাকশনের ভিতর যে তাদের মধ্যে যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট না করার যে একটা টেন্ডেন্সি, এই জিনিসগুলি তো হুম। আপনি দেখতেন। আমি এইগুলির ব্যাপারেও আপনার সাথে আপনি একটু স্পষ্ট করে কথা বলতে চাই, কারণ আমরা চাই না এইগুলি বাংলাদেশ থেকে চিরতরে চলে যাক, প্লিজ। ওকে। আচ্ছা, এখানে তাহলে না ওয়াসিম ভাই, আমি তাহলে একটু এর আগে হুম। একটু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেই। যে আপনি তো অনেকদিন ধরেই আপনি রাজনৈতিক ভাবে আপনি সক্রিয়। তা আপনার ওই হুম। ব্যাকগ্রাউন্ড থেকে যে আপনার রাজনীতিতে আপনার আশাটা, এবং তারপরে আস্তে আস্তে হুম। আপনি জি জি জি। অ্যাক্টিভিজম শুরু করলেন, এবং তারপরে হুম। আপনার উপরে অ্যাক্টিভিজম শুরু করার পরে আপনার উপর যে ফ্যাসিস্টের যে খড়গটা নেমে আসলো, তা আমরা একদম হুম। ওই ওই ব্যাকগ্রাউন্ড থেকেই আমরা শুরু করি। ওকে। ঠিক আছে না ফাইন। রাশেদ ভাই? জি জি ঠিক জি। আছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। বেসিক্যালি ইমতিয়াজ ভাইরা যখন অ্যাক্টিভিজম শুরু করছে, তারপরে ধাপে আমাদের অ্যাক্টিভিজমটা শুরু। ইমতিয়াজ ভাইরা ব্লগে সমানে লেখালেখি করতো। তো তখন আমরা মাঝে মধ্যে যে পড়তাম আর কি, আর কিছু না। লেখালেখি আমি আমি তখন করতাম না, লিখতে পারতামও না, বুঝতামও না। আর তখন ওই যে ইংলিশ বাংলার একটা ব্যাপার ছিল, তো ওটা সম্ভব ছিল না আমার পক্ষে কোনোভাবেই। না, ওই সময়টা আমি বেশ ব্যস্ত থাকতাম। সবচেয়ে সবচেয়ে বড় কথা, পারতাম না। সবচেয়ে মূল কথা হচ্ছে আমি পারতাম না, তাই লিখতাম না, আর পড়তাম আর কি। তো এরপরে যখন ওই সামার ব্লক ভেঙে জেট ফোর্স হলো, তখন থেকে আমি আস্তে আস্তে লেখা শুরু করছি আর কি। মানে অ্যাক্টিভিজম যেটাকে বলা হয় সেটা সেটা শুরু করছি অ্যাক্টিভলি। আর এর আগে বেসিক্যালি আমি 8 সাল পর্যন্ত ফিল্ড পলিটিক্স করতাম। আমাদের চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি ওখানে 2008 সাল পর্যন্ত। তো ওর কমিটিটা শেষ হওয়ার পরে উম, যখন অনলাইনে একটা অপরচুনিটি আসলো, দেখলাম যে জেট ফোর্সটা হচ্ছে, তখন আমরা শুরু করে দিলাম আর কি। তো যাই হোক, ওগুলো শুরু করার পরে
চলতে চলতে তো ইলেকশনটা হলো। তারপরে 13 বা 14 ইলেকশন হলো, এরপর 18 ইলেকশন হলো। 18 ইলেকশনের কিছুদিন আগে যখন ম্যাডামকে অ্যারেস্ট করা হলো আর কি, বিচারটা যখন চলতেছে, তখনই আমরা চিন্তা করছিলাম যে আসলে কিছু একটা করা যায় কিনা যেটার জন্য এটা রেকর্ড থাকে। তখন তো আমরা আসলে এত সহজে আশা করি না যে হাসিনা 24 সালের মধ্যে চলে যাবে। তো বিচারটা যখন যখন রায়টা দিয়ে দিল, এরপরে আমরা ফাইনাল মানে আমরা কনফিডেন্ট হলাম যে এখন আমাদের শুরু করতে হবে। তো মূলত ওনার যে জবানবন্দি, এই জবানবন্দিটা কিন্তু মূল বিষয় না। বিষয়টা ছিল জবানবন্দিটার বিভিন্ন এক্সপ্লেনেশন, তারপরে যেসব ফাঁকফোকর গুলো থেকে ফাঁকফোকর গুলো ফাইন্ড আউট করে ওরা ম্যাডামকে শাস্তিটা দিছে। ওরা ওরা কিন্তু ম্যাডামের স্বীকারোক্তিও বার করছে। বাট এখানে কোনো স্বীকারোক্তি নাই জবানবন্দিতে, আপনি যদি থরলি পড়েন দেখবেন কোনো স্বীকারোক্তি নাই। বাট আওয়ামী লীগ বলে যে এখানে স্বীকারোক্তি আছে, জজ সাহেবরাও বলে। তো যাক, আমরা ওগুলোর উপরে বইটা করার সিদ্ধান্ত, ডকুমেন্ট করার সিদ্ধান্ত নিলাম। ওখানে অনেক মানুষের লেখা টেখা যোগ করছি আমরা। মানে গড লেখা ঠিক না, বিষয়ভিত্তিক বিভিন্ন লেখাটা যোগ করে ও মানে রায়টা যে আসলে খুব একটা ভালোভাবে দেওয়া হয় না সেই ব্যাপারটা প্রমাণ করার মতো আর কি। তো এই কাজটা যখন চলতেছে তখন শুরুতে দেখলাম যে কেউই বইটা ছাপাতে চায় না। ঢাকা শহরে যতগুলো প্রেস আছে আমরা বোধহয় সব জায়গাতে গেছি, কেউই উৎসাহিত না। সবাই ভয় পায়, বলে যে তোমরা নিজের তোমরা বিপদে পড়বা, আমাদের বিপদে ফেলবা। এরপরে আমরা সিলেট একটা প্রেস খুঁজে বার করলাম। সিলেটে প্রেসে, আমি অবশ্য সিলেটে যাই নাই, আমাদের দুজন ছেলে রাজন এবং ইভান, ওরা গেল সিলেটে। এরপরে আহ, ইভান ব্যাক করলো ঢাকা। রাজন যেদিন বইটা নিয়ে আসতেছে, বইগুলো ছাপানোর পরে ওগুলো নিয়ে ফিরতেছে ফিরতেছে ঢাকাতে, ওই দিন এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ওরে পিক করে নিয়ে গেল। এরপরে ইভানকে পিক করলো। তো আমরা একটু ভয় পেয়ে গেলাম স্বাভাবিক। আমি করলাম কি, ভয়ের ঠেলায় বাসায় থাকতে পারি না। এই গাড়ির শব্দ শুনলেই মনে হয় যেন কিছু আসতেছে। আর ওদের তো তখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এরপরে একটা সময় বুঝতে পারলাম যে আসলে ধরা পড়া ছাড়া কোনো পথ নাই। ধরা পড়তেই হবে, যতই পালায় থাকি না কেন ধরা পড়তে হবে। তো ধরা পড়ার আগে যে কদিন ভালো থাকা যায় আর কি, আমি ওই সময় ঈদ ছিল, আমি বাচ্চাদেরকে নিয়ে কক্সবাজার চলে গেলাম। ওই গ্রেফতারি পরোয়ানা নিয়ে আর কি। কক্সবাজার থেকে ফেরাচ্ছি, কোনো চিন্তা করলাম যে ওখানে একটু সেফও থাকতে পারবো, যেহেতু ঢাকার বাইরে। আর ফেরার পরে যা হয় হবে। তো ফেরার পরে ফেরার একদিন পরে বোধহয়, ঈদের পরে আর কি, 2-3 দিন পরে একদিন ওই দেখলাম যে হঠাৎ করে বাসার সামনে গাড়ির শব্দ, রাত্রে যখন বোধহয় 2টা 3টা এমন হবে। উঠে দেখলাম জানলা দিয়ে যে র্যাবের গাড়ি, দুইটা গাড়ি, একটা মাইক্রোবাস কালো রঙের, কালো বা অ্যাশ কালার, আর একটা ওদের যে পিক আপ গুলো থাকে, ওই পিক আপ গুলো। বুঝতে পারলাম কি করতে যাচ্ছে। মেন্টালি প্রিপেয়ার ওয়াসিম প্রিপেয়ার ভাই, হলাম। এটা কত সালের? এটা 18 সাল, 18 সালের ঘটনা। এটা 18 আঠারো কি সালের ঘটনা। নির্বাচনের আগে? হ্যাঁ, নির্বাচনের আগে আমাদের ধরছে, নির্বাচনের আগে। এটা হচ্ছে অগাস্টের ঘটনা। এটা অগাস্টের ঘটনা বলতেছি। তো তারপরে ওরা ওই যে নিচে আসলো, আমি তো বুঝতাম যে এখন খুলতে হবে, খোলা ছাড়া পথ নাই। আমার সঙ্গে আমার বাচ্চারা ঘুমাচ্ছিল, ওরা দুই হাতের মধ্যে ঘুমাই আর কি। তো ওরা আসার পরে আমি গেটটা খুলে দিলাম। ওরা তো খারাপ ব্যবহার করে নাই, বাসাতে কোনো খারাপ ব্যবহার করে নাই তারা, এটা সত্য। অনেক বাসাতে যে খারাপ ব্যবহার করলো, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। তো বললো যে আমরা আসছি র্যাব থেকে, আমার নাম মহিউদ্দিন ফারুকি, মানে ওদের যে ক্যাপ্টেন হেড ছিল আর কি। প্রত্যেকেই ড্রেস পরা, ওই ফুললি লোডেড। বাট ওই লোকটা মানে সিভিল ড্রেস ছিল, বাট ওই যে আপনাদের যে ভেস্ট গুলো থাকে না হ্যাঁ, মিলিটারিদের, হ্যাঁ, 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 হ্যাঁ। স্লিভলেস, ওই ভেস্টটা পরা ছিল আর কি র্যাবের। ও পরিচয় দিল যে ওর নাম হচ্ছে মহিউদ্দিন ফারুকি। আমি তো কি করতে হবে, বললো যে আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে, তোর সঙ্গে আমাদের একটু আলাপ আলাপ আছে। তা বলার সঙ্গে সঙ্গে আমার যে ডিভাইস টিভাইস ছিল, 2টা ফোন নিল, একটা ল্যাপটপ নিল। আরো বাসা একটু খোঁজাখুঁজি করে দেখলো যে কিছু আছে কিনা, আর কিছু পেলো না। তো তারপরে নামাইলো আর কি, নিচে নিয়ে গেল। নামার পথে সিঁড়িতে হ্যান্ডকাপ দিল কিনা, এটা আমার ঠিক মনে নাই, সিঁড়িতে হ্যান্ডকাপ দিল নাকি গাড়িতে ওঠা পরে দিল, আমার মনে নাই। এরপরে ওদের মাইক্রোবাসে তুললো একদম পিছনে, বাম দিকে একটা বাম দিকে সিটে। আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, যখন আমাকে তুললো গাড়িতে বসালো, তো ওরা তো ওই যে আর্মস ধরে থাকে আর কি। তো আমার পাশে যে ভদ্রলোক বসে আছে, উনিও র্যাবের, ওনার গায়েও ড্রেস। উনি বলতেছে যে শুয়োরের বাচ্চাদের কাজ নাই প্রতিদিন যে মানুষজনকে ধরে আনবে। উনি ওনার লোকজনদেরকে গাল দিতেছে। কোনো অফিসার পর্যায়ের লোক না, উনি উনি খুবই সিম্পল একজন কনস্টেবল। তো ওনাকে ওদের ওদের পলিসি হিসাবে শিখাই দিচ্ছেন, ব্যাপারটা সেরকম না, এটা বোঝা যায়। তো যাই হোক, এরপরে নিয়ে গেল আমাকে মোহাম্মদপুরে নিয়ে যাওয়ার পরে
শোভন ভাই, মানে রেজাউনুল হক শোভন, ক্যাপ্টেন নিমো নামে যে দেখতো আর কি। জি জি। তো উনারে উনারে পিক করলো, ওনার সঙ্গে দেখা হলো। নিয়ে গেল আমাদেরকে র্যাব 10-এ, হানি ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হয়। এটা এটা হলো যাত্রাবাড়ি ধলপাড় নামে একটা জায়গা আছে। হ্যাঁ। চিনি, হ্যাঁ, টিকাটুলিতে। টিকাটুলি না, টিকাটুলি না, টিকাটুলিতে আচ্ছা, তো সরি, বোধহয়। টিকাটুলিতে তাদের একটা ক্যাম্প, র্যাপটেনের একটা ক্যাম্প টিকাটুলিতে, বাট মেইন হেডকোয়ার্টারটা যাত্রাবাড়িতে। হ্যাঁ, আমাদের যাত্রাবাড়িতে নিয়ে গেলো আর কি, যেটা হুম আপনার ওই হুম। যে হানি ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে নিয়ে গেল, নিয়ে এরপর একটা রুমে বসালো কিছুক্ষণ। আমরা বসলাম, নোংরা একটা রুম। কিছুক্ষণ পরে এক লোক আসলো, এসে সোহন ভাইয়ের নাম নিল, আমার নাম নিল। তো আমার নাম নেওয়ার পরে প্রথমে বললো যে এখন তোমার পালা, তো দাঁড়াও। হ্যাঁ, তখন বেসিক্যালি ওই সময় আমাকে হ্যান্ডকাপ পরালো, রাইট, আগে পরাই নাই। হ্যান্ডকাপটা পরালো পিছন দিক দিয়ে আর কি। তারপরে চোখ বাঁধলো, ওদের গামছা আছে কিছু, হুম হুম। ওই গামছা দিয়ে চোখ টোক বেঁধে তারপর নিয়ে নিয়ে গেল ওদের রুমে। গামছার বাইরে কিছু সিস্টেম আছে। যদি আপনাকে নর্মাল গামছা দিয়ে চোখ বাঁধে, তার মানে আপনি বেঁচে থাকতেছেন। আর যদি আপনাকে কালো গামছা দিয়ে চোখ বাঁধে, তার মানে আপনাকে আপনাকে ওরা মেরে ফেলবে। তো আমরা এটা দেখলাম যে বুঝলেন কিভাবে? মানে এটা 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 এগুলো এটা তো আমরা তখন জানতাম, এটা আমরা জানতাম। আপনি যদি ওদের বিভিন্ন ডেড বডি গুলো খেয়াল করেন, দেখবেন যে যতগুলো ডেড বডি প্রত্যেকের চোখে কালো। ও, ও। এটা আমরা খেয়াল করেছি এবং এটা শুনেছি আমরা। আমরা শুনেছি বিভিন্ন সময় যে গামছা, নর্মাল গামছা দিয়ে বাঁধার অর্থ হচ্ছে আপনি বেঁচে থাকবেন। এটা ওদের বোধহয় কোনো কোড টোড হবে, কতটুকু ইমপ্লিমেন্ট করে জানি না, বাট এটা শুনছি। এবং আমার ক্ষেত্রে আমি দেখলাম যে না, নর্মাল গামছা দিয়ে যেহেতু বাঁধলো, বেঁচেও থাকলাম আর কি। তো তারপরে তাদেরকে তাদের রুমে নিয়ে গেল, নিয়ে যে তাদের যে টর্চার শুরু হয়, টর্চার করলো তাদের। অনেক প্রশ্ন, বেসিক্যালি বই নিয়ে কোনো প্রশ্নটা করে নাই, খুব কম প্রশ্ন করছে বই নিয়ে। তারা মূলত জানতে চাই জেট ফোর্স কেন শুরু করছিলাম, কবে শুরু করছিলাম, তারেক রহমান কত টাকা দেয়, তারেক রহমান কোন কোন আইডি নিয়ে আমাদের সঙ্গে থাকে, আমরা তারেক রহমানকে টাকা পাঠাই কিনা, এইসব মানে একদম ফালতু প্রশ্ন। এইসব প্রশ্নের কোনো ভ্যালু নাই। আবার আমার রুমে যখন তারা ঢুকছে তখন তারা সিগারেট দেখছে, বাচ্চাদের রুমে রেখে আমি সিগারেট কেন খাই, এইগুলো তাদের দুঃখের বিষয়। নামাজ ওরে পড়ি না কেন, বাবা। হ্যাঁ, নামাজ পড়ি না কেন, হুম, নামাজ না, নামাজ না পড়লে কি হবে, হ্যাঁ, এটা এবং এগুলো, এগুলো এক একটা কথা বলে। এবং তারা ওই যে রড বা বাঁশ যেটা কিছু একটা থাকে, এটা দিয়ে হাঁটুর মধ্যে বাড়িয়ে দেয়, বাড়ি যায়। তো নামাজ নিয়ে তাদের খুব দুঃখ ছিল, নামাজ নিয়ে। তারপরে বাচ্চাদের সঙ্গে বাচ্চারা থাকতে আমি সিগারেট খাই, এগুলো তাদের বিশাল, খুব খুব পেইন তাদের আর কি। এত ভালো মানুষ তারা। তো আমাকে সকাল থেকে বোধহয় ওইভাবে আমার টাইমটা আর মনে নাই। আহ, আমাকে যখন যখন আমার টর্চার শেষ হলো তখন রাত হয়ে গেছে, এটুকু আমি sure। রাত হয়ে গেছে বুঝছি এই কারণে, যে কারণ আমাকে রুমে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমাকে কেউ একজন এসে বললো যে আমি এখন ডিনার করবো কিনা। তো যেহেতু ডিনারের কথা বলছে, তো রাত হওয়ারই কথা। তখন চোখ তো বাতাস, আমি দেখতে পাই না। আমাকে যখন দিয়ে গেল এরপরে আমি চিল্লানি শুনলাম হচ্ছে শোভন ভাই, মানে এখন ওনার শুরু হয়েছে টর্চার। আমার পরে মানে উনাকে টর্চার শুরু করছে। আপনাকে উঠায় নিয়ে গেছিল আগের দিন রাতের বেলা, আর এটা হচ্ছে পরের দিন হ্যাঁ, রাতের বেলা। আমাকে আমাকে নিয়ে গেছিল 28, আমাদের নিয়ে গেছে 28 বা 29 তারিখ রাতের বেলা, মানে ওই বিশ্ব গুম দিবস ছিল তার পরের দিন। 28 বা 29, সম্ভবত 29, হ্যাঁ। 29 তারিখ রাত্রেবেলা নিয়ে গেছিল। আর আমি আর টর্চার শেষ করে রুমে দিতে দিতে তার পরের দিন সন্ধ্যাবেলা হয়ে গেছে। এবং আমাকে কিন্তু এর টর্চার শেষ মধ্যে করার ঘুমান পরে, নাই এই না পুরা না না, এর সাইকেলের মধ্যে মধ্যে? ঘুমাইনি। না, এর মধ্যে কোনো ঘুম নাই, এর মধ্যে কোনো ঘুম নেই। তার মানে যখন স্লিপ আমাকে, ডিপ্রাইভেশন একটা টেকনিক। হ্যাঁ, যখন আমাকে অন্য রুমে দিয়ে গেল, আমার মনে আছে আমাকে কোন একটা টেবিলে তো বসালো, এটা আমি বুঝতে পারলাম। আমি টেবিলে মাথা দিয়ে কিছুক্ষণের দিন আমি ঘুমাই গেছিলাম, মানে ঘুম ঠিক না, ন্যাপের পর্যায়ে চলে গেছিলাম, এটা আমার মনে আছে। কারণ আমার বসে থাকার মতো শরীরে কোনো শক্তি ছিল না, মানে এসে টর্চার করলেও যে আমি বসে থাকতে পারবো, নট লাইক দ্যাট, সেই পরিমাণ শক্তি তখন ছিল না। তো যে আমি ওই অবস্থায় দেখলাম যে সোহন ভাই টর্চার করতেছে, শুনলাম আর কি, দেখতে তো পারছি না, শুনতে পারলাম যে সোহন ভাই টর্চার করতেছে। মূলত আপনার ওই যে লাঠি দিয়ে হাটের মধ্যে বাড়ি দেয়। আর ইয়ে দেখছেন না, ওই যে ফুট প্যাসেজ দেখছেন কখনো, ওই যে বাসা বাড়িতে যেগুলো ইউজ করে, একটা হ্যাঁ 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 কাঠের মতো থাকে, তার উপরে একটা রোলারের মতো থাকে, রোলারের উপরে হ্যাঁ। একটু পার করে পা করে। দেবে, হ্যাঁ। তো ওদের ওই জায়গাটা রোলারের বদলে থাকে পেরেক, কোন একটা কিছুর বদলে একটা পেরেক থাকে। তো আপনার পায়ে বাড়ি দিবে, আপনি যখন চাপ দিবেন তখন আপনার পায়ের মধ্যে ওই পেরেক গুলো ফুটবে, পেরেক জাতীয় কিছু আর কি। পেরেকি এগুলা। তারপর পা দিয়ে তো, পা তখন রক্তাক্ত হয়ে যাবে, এটা খুব কষ্ট হবে আর কি, শুরুর দিকে এটা একদম মানে প্রাইমারি টাইপের টর্চার আর কি। এরপরে তারপরের দিন বোধহয় দুপুর পর্যন্ত আর আমার ডাকাডাকি করে নাই। শোভন ভাইয়ের মনের মধ্যে ডাকছে আমি, কারণ চিল্লাচিল্লি শুনতে পারছি। এবং আপনার চোখটা আর বাঁধা পুরাটা সময়? হ্যাঁ, চোখ বাঁধা, চোখ বাঁধা, চোখ আমাকে খাওয়ার সময় খুলে দিয়েছিল। ওকে।
রাত্রেবেলা যখন খেতে গেলাম তখন আমার চোখটা খুলছিল। বেসিক্যালি খাবার সময় আর বাথরুমে যাওয়ার সময় চোখটা খুলে দিত। কিন্তু চোখ খুলে দিয়ে মানে আমরা ওদেরকে দেখতে পারতাম না, কারণ ওয়াশরুমে যাওয়ার সময় ওরা পিছন থেকে ইনস্ট্রাকশন দিত যে একটু আগান, ডানে যান, বামে যান। তো আপনি ওদেরকে দেখার কোনো সুযোগ নেই। মানে বাট কে আমরা, টর্চার করছে তাকে দেখার কোনো উপায় নেই না? না না না, কোনো উপায় নাই। ইভেন কারা রুমে আছে না আছে এগুলো দেখার কোনো উপায় নেই। ওরাও আপনার ওই ও, বলে যে আপনি ঘুরে যান, তারপর রুমে খাবার দেয়। মানে ওই বাথরুমে নিয়ে যাওয়ার সময় যাতে মনে রাখতে না পারে কে টর্চার করলো। হুম, রাইট। ওকে, ওকে। এটা যেন মনে রাখতে না পারে। এরপরের দিন দুপুর পর্যন্ত কোথায় আর টর্চার টর্চার করে নাই। এরপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আসলে আমার মানে ঠিক কোন দিন কি করেছে এটা এতদিন আমি ভুলে গেছি, বাট টর্চার গুলো মনে আছে আর কি। মানে আমি সিকোয়েন্সটা হয়তো ঠিক হবে না আমার। দরকার এরপর নেই। একদিন নিয়ে নিয়ে গেল, নিয়ে যে ওই যে কৃষ্ণের সঙ্গে হাত বেঁধে দেয় আর কি। এইভাবে হাত বেঁধে ঝুলায় রাখে, ঝুলায় আপনার পিটাতে থাকে, প্রচন্ড ভাবে পিটাতে থাকে। এটা বেশ কষ্ট হয়, হাটের উপরে সব থেকে বেশি কষ্ট হয়। এই জায়গাগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, একদম ছিঁড়ে আসে। তারপর এমনিও ঝুলায় থুয়ে দেয় অনেকক্ষণ, দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ঝুলায় রাখে, খুব কষ্ট এটা। তবে বোধহয় 1 ঘন্টার বেশি বোধহয় রাখে না, কারণ এর থেকে বেশি রাখলে কেউ কারোর টিকে থাকার কথা না। এগুলো এগুলো করে। তারপরে মাঝে মধ্যে আপনাকে ডেকে এনে আপনাকে ইলেকট্রিক শর্ট দিবে, এই কানের আই লবে একটা প্লাগের মতো দিবে, আপনি সঙ্গে সঙ্গে একদম ঝাঁকি দিয়ে উঠবেন। এগুলো খুব 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 টেরিবল। তারপরে এই চোখ তো ব্যথা থাকে না, তো ওই মাঝে মধ্যে নাকটাও বেঁধে দিবে, বুঝছেন? নাকটা বেঁধে দেওয়ার পরে আপনাকে পানির মধ্যে চুবাবে। পানির মধ্যে ঝাঁজ কিছু একটা থাকে। আপনি তো চোখ তো আপনি পরিষ্কার করতে পারছেন না। তো যখন চোখ ওটার মধ্যে জ্বলতে থাকে। চোবাচ্ছে, প্রচন্ড চোখ জ্বলতে থাকে। চোখ জ্বলাটা 2-3 দিন কন্টিনিউ করে, 2-3 দিনের বেশি কন্টিনিউ করে চোখ জ্বলাটা। তারপরে আমার দাঁত তুলে ফেলার চেষ্টা করছিল একদিন। তো ওটা আবার কেন জানি কিছুক্ষণ চেষ্টা করার পরে প্লাস দিয়ে শুয়ে ফেলে তোলার চেষ্টা, প্লাক করার ঠিক করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে কি জানি হলো, আর সেটা করলো না আর। বাঁচাইছে, ওটা বোধহয় সব থেকে কষ্ট হতো সম্ভবত। ভেঙে গেছিল কিন্তু ওই গোড়া থেকে আর ওঠা নাই। এইসব করে আর কি, কন্টিনিউয়াসলি চলতে থাকে। পায়ের পাতার মধ্যে পেন আহ, বাড়ি বাড়ি দেয়। সরি ভাই। কোনো সময় মানে এরকম হয়েছে যে যে মনে করেন একটা 5 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টার গ্যাপ হয়েছে, সারা রাত টর্চার করেন, এই সকালবেলা আবার করবে, এর মধ্যে কোনো সময় আপনাকে কোনো ধরনের পেইন কিলার দিতে, মানে একটা প্যারাসিটামল দিয়ে আমাকে দেয় এরকম প্যারাসিটামল দিয়ে যেত, হ্যাঁ, ইঞ্জেকশন দিয়ে দিয়ে যেত। ইনজেকশন দিয়ে দিত? আপনি খেয়াল করছেন কোনো সময় কি হুম। ইনজেকশন দেয়? না, এটা খেয়াল করি নাই। চোখ তো ব্যথা থাকতো, ওটা তো দেখতে পারবো না হ্যাঁ, আমি। মাসলে মাসলে দিত নাকি ইয়েতে কি বলে এই রগের মধ্যে দিত ইনজেকশনটা? না, মাসেল দিত। একটা মানে মাসলে দিত। হাতে এই জায়গায় দিত, এই জায়গা দিয়ে মানে কি মাসেলে দেওয়া কিনা আমি শিওর না, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, দিত এই আর জায়গায় কি। দাও মানে মাসলে দাও, হ্যাঁ। হুম, এখানে দিত। আর এখানে ভার্বালি দিত অ্যাবিউজ করে ইঞ্জেকশনটা। ভাই, ভার্বালি অ্যাবিউজ করে। না, ভার্বালি কিন্তু খুব 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 মজার, ভালো ভালো কথাবার্তা বলে। কিছুক্ষণ পর পর এসে বলবে স্যার রেস্ট করেন, রেস্ট করেন, এবং স্যার ছাড়া কথা বলে না। তো স্যার রেস্ট করেন। হ্যাঁ, যখনই টর্চার থাকবে না তখনই আপনাকে তারা বলবে রেস্ট করেন, আপনি রেস্টের মধ্যে থাকবেন যে কদিন থাকবেন আর কি। আপনি তো ভার্বালি খুব আপনাদের ভালো তো ভালো কথাবার্তা বলে। ফিজিক্যাল টর্চার করছে, আপনাদেরকে স্লিপ ডিপ্রাইভেশন করছে, আপনাদেরকে কোনো সময় মানে অনেক লাইটের মধ্যে বসায় রাখছে যে ওই যে চোখের মধ্যে না প্রেসার না, দেওয়ার, এটা করে চোখের নাই? জন্য ওটা আমাকে আপ- করে নাই। আমাকে ওটা করে নাই, আমাকে ই- আরেকটা কাজ করছে। যেহেতু আমার চোখ ব্যথা থাকতো, তো যার ফলে লাইটের মধ্যে বসায় রাখাটা আমাকে হয় নাই। আমাকে যেটা যে রুমে আমি থাকতাম ওই রুমে এসি ছিল। ওই রুমে এসি ছিল, এসিটা সম্ভবত লোয়েস্ট দিত, রাত্রে বেলায় হতো এটা, হ্যাঁ। এটা ধরেন 8টা 9টার দিকে শুরু হতো, যে সময় টর্চার চলতো না, মানে ফিজিক্যাল টর্চারটা বন্ধ থাকতো, সকাল পর্যন্ত যেটা চলতো। এসিটা সম্ভবত লোয়েস্ট দিত, ফ্যানটা ফুল স্পিডে চালাই দিত। ওই রুমে টেলিভিশন ছিল একটা, ওই বিটিভি মার্কা কিছু একটা বাজতো ওই টেলিভিশনে। এবং এটা খুব হাই স্পিডে তারা দিয়ে, মানে হাই সাউন্ড দিয়ে রাখতো। এটা সারা রাত চলতো। এটা আপনাকে তো একদিন, একদিন মানে বা আপনি 2 দিন যেন ছাড়া ঘুমাতে না প্রতিদিনই পারেন চলছে তাই তো, এটা। আপনি যেন ঘুমাতে না রাইট। পারেন। হ্যাঁ, যাতে ঘুমাতে না পারি, যাতে ঘুমাতে না পারি। এটা বাট খুব ভয়ঙ্কর ছিল মানে। আচ্ছা, এই সারাদিনের টর্চারটা অ্যাকসেপ্টেবল ছিল এইগুলোর কাছে, এই ঘুমাতে ইফতেখার না ভাই, দেওয়ার কাছে এখানে কোয়েশ্চেন হ্যাঁ। হলো যে এগুলা করে কি স্বীকারোক্তি আদায় করতে চাইছে, যা নাকি কোনো জাস্ট স্বীকারোক্তি না। তারেক তারেক জাস্ট রহমানকে টাকা পাঠাইছি, বা তারেক রহমান আমাকে টাকা পাঠাইছে, এটাই হলো তাদের মূল মূল জানতে চাওয়া। না, অনলাইনে আমার কেন আর মনে অ্যাক্টিভ হয় যে তাতে কি। মানে মেইন যেটা শুন মানে শুনলাম আপনার কাছে যে মেইন উদ্দেশ্য ছিল হলো যে আপনার করা, মানে ওই ভয় দেখানো, আর হুম যে জাস্ট যে আর কোনোদিন যাতে এরকম না হয় এবং আপনার আশেপাশে হুম যারা জড়িত তারা যাতে হুম। এই ধরনের কোনো অ্যাটেম্প নিতে না পারে বা এই ধরনের কোনো কাজ করতে না পারে। হ্যাঁ, এরকমই তো মনে হয়, কারণ এটাই নর্মালি তার তো টার্গেট মানে ছিল। হয় কিছু জানতে চায় অথবা কোনো কিছু মানে করতে চায়, ঠিক না? রাইট। ওরা আচ্ছা আমার এই কাছে মূলত এই যে জানতে চাইতো হচ্ছে যে
মানে তারেক রহমান আমাকে টাকা পাঠিয়েছে কিনা, আচ্ছা উনি আচ্ছা। এই টাকা পাঠিয়েছে সময় তারপরে আমরা বইটা ছাপালাম, বা উনি টাকা পাঠাচ্ছে তারপরে আমরা জেট ফোর্স চালাচ্ছি, এগুলো আমরা করছি কিনা, এটাও তাদের মূলত জানার ওয়াসিম খুব ভাই, ইচ্ছা এই ছিল আর সময়ের কি। ভেতরে এই সময়ের ভেতরে আপনার পরিবারকে জানানো বা আপনার পরিবার থেকে খোঁজ খবর মানে কোনো কিছু কি মানে তখন হচ্ছিল? না না না, তা আমি তো তখন এগুলো কিছু কিছু বলতে পারবো না, আমি তো ভিতরে। তারা জানতো আপনি কোথায় আছেন? না, জানতো না, জানতো না, আমি যখন বার তো হয়েছি তখন আমি কথা বলেছি, তারা কিছুই জানতো না যে আমরা কোথায়, তার মানে আমি এটা কোথায় টেক্সট আছি বুক না গুম। আছি। হ্যাঁ, হ্যাঁ, এটা কেউ টেক্সট জানে না বুক তো। গুম একটা। হ্যাঁ। ইভেন আমার ফাদার গেছিলেন ইয়েতে লোকাল থানাতে জিডি করার জন্য, জিডিও নেয় নাই কেউ, কেউ জিডি নেয় নাই। আচ্ছা আচ্ছা। আপনার তো এই এইটা কারণে কত দিনের ছিল, আপনি কিভাবে ছাড়া পেলেন? তারপর এটা যদি একটু বলতেন। আমি মানে সারা ওখান থেকে টর্চারের আমাকে ছাড়তে হচ্ছে 12 দিন পরে, একটু মনে আছে আমার, ওই দিন ছিল 12 তারিখ। 12 দিন পরে প্রতিদিন না, সরি, ওই অত্যাচার দিন ছিল করছে, 12 তারিখ। প্রতিদিন টর্চার করছে? লাস্ট 3 দিন টর্চার হয় নাই, লাস্ট 3 দিন টর্চার ওকে। করে নাই। বাট এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ফাইন্ডিংস আছে। সেটা হচ্ছে যে ওরা শেষের দিকে এসে আমার স্টেটমেন্ট নিয়ে বসলো, আমার ব্যাংক স্টেটমেন্ট, বা আমি ওই যে শেয়ার ট্রেডিং করতাম, হ্যাঁ হ্যাঁ। এগুলো নিয়ে তারা বসলো। তো আমার মনে হয় ব্যালেন্স ছিল 5 লাখ টাকা। হ্যাঁ, আমার হুম। স্টেটমেন্টে লেখা আছে 5 লাখ.00। এই গর্ধব শুরু করতে হচ্ছে, এখানে আছে 5 কোটি টাকা। হুম, তারা খুব ডিটারমাইন্ড যে 5 কোটি টাকা এখানে আছে, তারা খুব কনফিডেন্ট, খুবই কনফিডেন্ট। আমি মানে, একটা ও, হয় না একটা পর্যায়ে তো আপনি চ্যালেঞ্জ করে বসবেন, আপনি জানেন হ্যাঁ। যে আপনার 5 কোটি টাকা নাই, আপনারে বলতেছে 5 কোটি 5 কোটি 5 কোটি, আমি যখন চ্যালেঞ্জ করে বলছি যে আপনার আমি চ্যালেঞ্জ করতে, এটা হতে পারে না। বলে না, আমার কাছে স্টেটমেন্ট আছে, 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা কোথা থেকে আসছে, তারেক রহমান কবে পাঠাইছে, সেগুলো বলো। তো আমি তখন মেজাজ যখন খারাপ হয়ে গেছে বেশি, তখন আমি বলতেছি এটা হতে পারে না, আপনি মিথ্যা কথা বলতেছেন, এই কথাটা আমি বলছি তখন অফিসারকে, যে আপনি কমপ্লিটলি মিথ্যা কথা বলতেছেন, এটা সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না, এটা আমার বাপের জন্মে সম্ভব না যে আমার এখানে 5 কোটি টাকা থাকবে। তা ওরা দেখে নিজের আলাপ করতে হচ্ছে, কি বলে যে দেখতেছি 5 লাখ, আরেকজন বলতেছে যে 5 কোটি, এই বলতে আরেকটা ভালো মতো পিটালে ঠিকই স্বীকার করবে কে দিছে, কবে দিছে, হ্যাঁ তারিখ কবে দিছে, খাম্বা কবে দিছে, তাদের ভাষা হচ্ছে খাম্বা। আহ, মানে ভাষাগুলো খুবই খারাপ। তো কিছুক্ষণ পরে আর কি, ওদের একজন বলে ঠিক আছে ওই রুমে পাঠাবো, ওরে দেখাও, ও যে এত কনফিডেন্স, এত চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের, ওকে ওকে দেখাও। পরে আমার অন্য রুমে পাঠাইছে এবং স্টেটমেন্টটা সহ। তো যে ভদ্রলোক আমাকে নিয়ে আসছে, উনি আবার চোখ টোক খোলায় বলতেছে যে আপনি এখনই তাকান না, একটু দেরি করে তাকান, কারণ চোখ মাথা ব্যথা করবে। তো যে একটু সময় দিল আমাকে, 5-7 মিনিট সময় দিল। এরপরে দেখি যে 5 লাখ.00 যেটাকে থাকে, এটাকে সহ তারা কাউন্ট করতেছে 5 কোটি। আপনি পয়েন্টটা দেখাইছেন, দশমিকটা দশমিক বুঝে দেখাইছেন। না, মানে কত আমি বড় দেখাইছি। মানে মাদার, মানে ইডিয়েট ফাকার্স, কল্পনা করা ওখানে যায় কিন্তু না মানে। ওখানে কিন্তু অঙ্কেও লেখা আছে, মানে এই ইংলিশে লেখা আছে কত এটা তো টাকা, সাফায়েত সেটা বলতে তারা পারবে, করতেছে না। সাফায়েত। এই এই ধরনের কি এই আইন শৃঙ্খলা বাহিনীতে এগুলা এই ধরনের পাবলিক থাকে? মানে আইডিয়া কি? আপনার কেমনে বলবো, সাফায়েত বুঝাই আমি যাচ্ছে। আমি বাকরুদ্ধ ভাই, আমি বাকরুদ্ধ। কি একটা ও মাই অবস্থা। গড। হুম। তো না না। ওইটা দেখার আচ্ছা, পরে বাই দ্য ওয়ে, কোন কোন জায়গায় এরকম আছে যে দশমিকের পরে মানে হয় ইউকেতে বা আমেরিকাতে বা কোন একটা সিস্টেম আছে মনে হয়, না ফ্রান্সে এরকম দশমিক দেয় ওরা। ওই হ্যাঁ, ওরা দেয় না, মনে হয় ওই রাইট। টাইপের অবস্থা চলে গেছে, কি একটা অবস্থা। বাট যে একটা বাংলাদেশে মানে যে নর্মাল এডুকেশন সিস্টেমে পড়ছে, তার তো হম, এখানে তো জানতেই হবে, তাকে বাংলাদেশের সিস্টেমে তো জানতেই হবে জানতেই দশমিকের হবে, পর যাতে শূন্য দশমিকের থাকবে। পর থেকে শূন্য থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। 3টা শূন্য থাকলে কি করতে আল্লাহ জানে, ভাগ্যিস 2টা ছিল। বেসিক্যালি কোনো কিছু খুঁজে পায় না, ওই যে খড়কুটে আঁকড়ে ধরার হ্যাঁ, মতো situation হয়েছে। কিছু না রাইট আচ্ছা, পেয়ে রাইট। ওই এইখানে 2 শূন্যরে ধরে নিতে ওয়াসিম ভাই, 500 লাখ। হুম, আপনি যে রাইট। বললেন যে 12 দিন পরে আপনাকে ছাড় মানে তারপরে কি আপনাকে তারা একবারও কোর্টে নেয় নাই বা কোর্টে চালান দেয় নাই এর ভিতরে? কোর্টে আমাকে আমাকে 12 তারিখে, 12 তারিখ সম্ভবত দিন ছিল, 12 তারিখে প্রথমে কোর্টে নিয়ে গেল একবার। কোর্টে নিয়ে যে আমাকে কোর্টে তোলে নাই, গাড়িতে রেখে আমাকে, শোভন ভাইকে গাড়িতে রেখে ওরা উপরে গেছে, মানে কোর্টে গেছে আর কি। কোর্টে কি কথা হয়েছে আমি জানি না। আবার আমাদেরকে নিয়ে আবার তারা র্যাব 10-এ ফেরত আসছে। এর পরের দিন 12টা 11টা 12টার দিকে আমাদেরকে ফাইনালি কোর্টে হ্যান্ড ওভার করছে। আচ্ছা, কোর্ট আবার মানে এই ওখানে বোধহয় 3 দিন না 4 দিন রিমান্ড দিল। ওইটা কি সেম ওদের কাছেই? না, ওদের কাছে না, তো ওরা রিমান্ড দিল হচ্ছে যাত্রাবাড়ি থানাতে। থানাতে থানাতে তারপর আপনার এক্সপিরিয়েন্সটা কি? হ্যাঁ, তারপর থানাতে। থানাতে এক্সপিরিয়েন্স আসলে খারাপ কিছু না, কারণ হচ্ছে থানাতে যাওয়ার পর তো বাসাতে যোগাযোগ করা হয়েছে, বাসা থেকে পয়সা দিয়ে এসছে, ওরা বোধহয়
ঘুষ খাইছিল বোধহয় 2.5 লাখ টাকা ঘুষ খাইছিল আর কি, চাইছিল আর কি টর্চার না করার জন্য। তো হুম। সেটা দেওয়া হয়েছে, তো থানাতে এক্সপিরিয়েন্সটা খারাপ না, থানাতে এক্সপিরিয়েন্স খারাপ হয় না যেহেতু টাকা দেওয়া আর হয়েছে। সিরিয়াস একটা টপিক নিয়ে কথা হইতেছে, তারপর আপনারা বলি, হ্যাঁ, ফাইজলামি হুম করে বলতেছি, তারপরে ইজ ইট পসিবল মনে করেন ওরা 2.5 লাখ টাকা চাইছে না পিটানোর জন্য, কারো ফ্যামিলি হুম। যদি 20 লাখ টাকা দিয়ে বলে যে থানার ওসি রে এই এই আসামি দুইটা থাপ্পড় মারবে, রাজি হয়ে যাবে না? তা তো হবেই, পুলিশ বলে কথা। That I'm just trying to prove the point হুম। that they do anything for হ্যাঁ, money. হ্যাঁ, বেসিক্যালি সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। বেসিক্যালি ভাড়াটে খুনির সাথে খুব একটা কোনো পার্থক্য নাই। হুম, 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 কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য হ্যাঁ, নাই। that's the point. আপনাকে তারপর এরা থানা এরা থেকে এরা 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 কাজ করে, এদের কথাবার্তা যদি আপনি শুনেন আপনার জাস্ট মনে হবে যে এরা ছাত্রলীগের কোনো ট্রেন্ড ক্যাডার। এদেরকে কখনোই আপনার পুলিশ মনে হবে না, কখনোই পুলিশ মনে হবে না। মানে যখন আপনার কাছে তার মানে ঘুষটা খাবে তখন ঘুষটা যখন খাবে তখন আপনি বুঝবেন যে এরা পুলিশ, তাছাড়া আপনাকে আর তার মানে বোঝার কোনো আপনি পথ নেই যে এরা র্যাব পুলিশ। আর পুলিশের মধ্যে এই ডিফারেন্সটা দেখছেন যে হুম। র্যাবের আর লোকজন তারা তাদের মতো কাজ করে, তাদের একটা যারা একটা ইউনিফাইড ওয়েতে কাজ করে, সব একভাবে কথা বলে, এক আচরণ করে। কিন্তু পুলিশে হুম। গেলে পর একেবারে পাড়া আওয়ামী লীগ সব ছাত্রলীগ হ্যাঁ, মনে একদম হয়, একদম রাইট? পারো হ্যাঁ, পারো yes. পারো, পুরাই পারো এটা- মানে। আচ্ছা, আমি একটু আমি মানে আমি একটু র্যাবে একটা জিনিস দেখছি হুম, যেটা আপনাদের আপনাদের জানা দরকার। আমি র্যাবে একটা জিনিস দেখছি যেটা আপনাদের সবারই জানা দরকার। এটা হচ্ছে যে ওই যে মাঝে মধ্যে যখন ইয়াবার চালান আসতো তখন ওরা করতো কি আমাকে রুম থেকে বার করতো, বার করে অন্য রুমে নিয়ে যে রাখতো, বসায় রাখতো আর কি। ওরা ওই যে কাউন্ট ডাউন করতো, বিভিন্ন বিষয় থাকতো। তো এরকম কোন একটা দিনে আমাকে যে রুমে রাখছে, তো সেই রুমে আমি ডিসকাশন শুনতেছি ক্লিয়ারলি। সেটা হচ্ছে যে ওই যে বিভিন্ন আহ, জঙ্গিবাদের স্টিকার থাকে না, জঙ্গিবাদের হ্যাঁ, হ্যাঁ, পক্ষের স্টিকার, হ্যাঁ। তারপরে সেগুলো বিভিন্ন লিফলেট আমরা যেগুলো দেখছি বিভিন্ন সময়ে, হুম। এইসব জিনিসগুলো তারা ওই রুমে তৈরি করে। এটা তাদের কথা থেকে আমি ক্লিয়ার হয়েছি, ওখানে বসে ওরা ও, তৈরি করে এগুলা। ও মাই গড। তার মানে ওই যে ওগুলা দিয়ে দিয়ে মানুষকে মানে ফাঁসানো আর কি। হ্যাঁ, মানুষকে হুম। ফাঁসানো, অমুকের এটা বাসায় গিয়ে ওখানে পাঁচ ওখানে হাজার এগুলা তো এখন দুইশো বাইর করা উচিত, এটা একটা বিশাল ব্লগার হত্যা, জঙ্গি টঙ্গি এগুলা মানে যে হুম, নাটকগুলা হয়েছে এগুলা বের করা উচিত। এগুলা নিয়ে সেটাই। যখন আমি লেখালেখি করছি তখন প্রচুর মানে শুনছি গালাগালি যে আমি কনস্পিরেসি থিওরিস্ট, এটা সেটা, কিন্তু আসলে তো না, সবই এটা এটা প্রমাণ এটা হয়েছে এটা ঘটছে, এটা পরবর্তীতে। ঘটছে, এটা ঘটছে, সবগুলোই ঘটছে। আচ্ছা, আমি একটা মানে অন্য ধরনের কোয়েশ্চেন করি। আমি আনফরচুনেটলি বা ফরচুনেটলি আমার কিছু কয়েকবার থানাতে যেতে হয়েছে এটা সেটার জন্য, হুম, বাট একবার আমার বাসায় ডাকাতি হয়েছিল তখনও যেতে হয়েছে। আর ওকে। তারপর মানে আছে না যে এরকম বিভিন্ন কারণে এক ওসির সাথে পরিচয় ছিল, সেই কারণে অনেকবার থানায় গেছি। হুম, তাও একটা মানুষ যখন বাংলাদেশে বড় হয় তার কিন্তু আইন শৃঙ্খলা মানে ওই জগৎটা টোটালি ডিফারেন্ট। কেউ যখন সিস্টেমে ঢুকে, যেমন আপনি ঢুকছেন, অত্যাচারিত হয়েছেন, আপনার হুম। মানে মানে আপনার মনে হয় না যে আপনার জগৎ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে বাংলাদেশে এই জিনিসটা তো আপনি কখনো দেখেন নাই, যেখানে আপনার কোনো মানে এর হ্যাঁ, পুরো আগের ইফতেকার পরের ইফতেকার তো ডিফারেন্ট হয়ে যাওয়ার কথা আপনার মানে। আপনি ওখান থেকে ফেরার পরে আপনার কাছে মনে হবে, আমার কাছে যেটা হয়েছে at least, সেটা হচ্ছে যে যখন ওখান থেকে বার হলাম ঘুম থেকে এবং হুম থানা থেকে জেল থেকে যখন বার হলাম, আমার মনে হলো যে আল্লাহ আমাকে একটা সেকেন্ড লাইফ দিল, সেকেন্ড অপরচুনিটি দিল নতুন করে লাইফ লিড করার জন্য। হুম 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 এটা আমার মনে হয়েছে যে বেঁচে গেলাম। একদিক দিয়ে যেমন এটা মনে হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে যখন আমি প্রত্যেক মাসে 3-4 বার করে কোর্টে যাচ্ছি তখন সেটা আরেকটা টেরেবল অবস্থা। হুম কোর্ট তো বিচারের জায়গা, কিন্তু এখানে মানুষকে এমন ভাবে ট্রিট করা হয়, এটা 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 বাইরে রেখে এর থেকে বেশি নির্যাতন নষ্ট করা সম্ভব না। আপনি কোর্টে যাচ্ছেন, ধরেন আপনারা একদিনে হয়তো 3টা শুনানি আছে, 3টা মামলা শুনানি আছে, 3টা করে যদি আপনাকে 6 তলায় উঠতে হয় হেঁটে হেঁটে, এটা কি ভয়ঙ্কর অবস্থাটা হতে পারে বলেন। হুম 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 ওখানে কিন্তু বিচারকদের লিফট আলাদা, ওই লিফট গুলো সম্পূর্ণ ফাঁকা থাকে, সম্পূর্ণ ফাঁকা থাকে, কয়জন বা বিচারক, ওদের লিফটে কেউ ওটা আছো করে না, সাধারণ কোনো মানুষ উঠতে পারে না, ইভেন অ্যাডভোকেট যারা তারা উঠতে পারে না। ওই হাতে কোনো 10-12 জন বিচারকের জন্য লিফট ফাঁকা পড়ে আছে, আর আমরা সবাই উঠতেছি সিঁড়ি দিয়ে। আসামিদের জন্য যে এক লিফট আছে, লিফট নাই তা না, কিন্তু সেই লিফট ওঠার মতো না, এখন সেটা দিয়ে আপনাকে কিউয়ে দাঁড়াতেই হবে অন্তত 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা এটা দাঁড়াতে হবে। এটা তো তাহলে আদালতের ভিতরে যেখানে ন্যায় প্রতিষ্ঠা করার কথা, সেই জায়গার ভিতরে এই 1950s এর আমেরিকাতে যেমন সাদা কালোর বিভেদ ছিল, অ্যাপেথাইট যেটা বলে, সাউথ আফ্রিকাতে যেটা ছিল, যে ভিন্ন একই জায়গায় দুই ধরনের মানুষের সাথে সমাজ সংসার এবং সরকার ভিন্ন আচরণ করে, রাইট? এই মুহূর্তে যেটা হুম। প্যালেস্টাইনে আছে, একেবারে একেবারে আদালতের ভিতরে সেই জিনিসটা। দেখেন আপনাকে
আপনাকে জেলে নিল, আপনাকে কোর্ট থেকে জেলে নিল, আপনার তো কিছু পেপারস পাওনা আছে যেটা জি। আপনাকে কোর্ট থেকে নিতে হবে, কোর্ট আপনাকে প্রোভাইড করবে। এই কাগজগুলো আপনি নিতে পারবেন না ঘুষ ছাড়া। কোর্ট নিজে থেকে দেওয়া তো, মানে আপনি তো ভিকটিম, আচ্ছা। হ্যাঁ। আপনাকে প্রোভাইড আচ্ছা, করার কথা এই পেপারগুলো, কোর্ট আপনাকে কোয়েশ্চেনটাতে প্রোভাইড আমি করবে। যাব, কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই বিএনপি, হুম, আপনি বিএনপির একজন নেতা, নেতা এবং বিএনপির একজন অ্যাক্টিভিস্ট কর্মী। আপনার, আমরা যতদূর জানি বিএনপির বিরুদ্ধে 40 লক্ষ মামলা হয়েছে। ইনহিউম্যান হুম, একটা অবস্থা। হুম, আম, মানে আমি এটা কল্পনা করতে পারি না। আমার মানে কানাডাতে আমার কিছু এই আহ, মানে টেনেন্ট বা এই ধরনের ইস্যুতে কিছুদিন দৌড়াতে হয়েছে। তো মানে এটা একটা জাস্ট একটা নুইসেন্স। আপনি একটা কাজ করবেন, আপনি একটা নর্মাল লাইফ হুম, আছে, কিন্তু যদি আপনার কোর্টে দৌড়াইতে হয় বা ই করতে হয়, মানে এটা একটা আপনার জন্য বিশাল একটা প্রবলেমেটিক ব্যাপার। আমাদের এখানের কথা হুম, বলতেছি, বাংলাদেশে অত কোর্ট টোর্টে আমার হুম। যাইতে হয়নি অত। দু একবার গেছি হয়তো, মানে কিন্তু খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর। আপনার এই যে 40 লক্ষ মামলা হলো, এগুলো তো হুম। আমার মনে হয় যে আপনার জাস্ট মানুষের জীবনটাকে ধ্বংস করে দেওয়া। যে যেই ধ্বংস করে দেওয়া লোকগুলাই ছাড়া তো আর কোনো বেসিক্যালি আর মানে কোনো টার্গেট নাই। একটা লোকের নামে যদি ধরেন আপনার নামে কত 5টা মামলা হয়েছে, একজনের যদি বিশ হুম। তিরিশটা মামলা হয়, এবং তার যদি মানে প্রত্যেক 3-4 দিন, সপ্তাহে, তার লাইফ কি থাকবে? মানে সে তো কোনো কাজ ভার্চুয়ালি কিছুই করতে পারবে না। ভাই, আমি এমন আহ, অনেক মানুষকে দেখেছি, হ্যাঁ। সিনিয়র মানুষ, মানে ওনারা লজ্জা পাবেন আমি নাম না বলি, হুম জাস্ট কান, মানে তাদের চোখ দিয়ে পানি পড়ে যে ভাই দেখ আমি কি করবো, আমার সংসারে আমি ফিট করবো কিভাবে, আমার তো সপ্তাহে 4 দিন কাটে 5 দিন কাটে কোর্টে। কোর্টে যাওয়াটাও, বাংলাদেশের কোর্টে যাওয়াটাও কিন্তু একটা টেরেবল কাজ। আপনি যদি উত্তরা থেকে কোর্টে যেতে চান, হুম আপনি হুম কোনো উবার পাবেন না, কোনো উবার পাবেন না, কেউ যাবে না ওই জ্যামের রাস্তায়, কেউ যাবে না। আপনি যেভাবে যান না কেন, আপনার ন্যূনতম সময় লাগবে 2 ঘন্টা যেতে এবং আসতে, তার মানে রাস্তাতে আপনার 4 ঘন্টা শেষ। হুম 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 তো যেই মানুষটা 4 ঘন্টা প্রত্যেক সপ্তাহে 4 দিন বা 5 দিন 4 ঘন্টা জার্নি করে কোর্টে যাচ্ছে আসছে, কোর্টের 5-6টা বিল্ডিং এ এসে 3 থেকে 4 বার উঠছে 6 তলার উপরে, এক একটা কোর্টে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে, তার পক্ষে কিভাবে সম্ভব সে তার ফ্যামিলি মেনটেন করবে? কিভাবে সম্ভব? সম্ভব নাকি তার? এমন অনেক মানুষ আছে যাদের ফ্যামিলি ভেঙে গেছে, হয়তো তার ওয়াইফ টলারেট করতে পারে নাই। কয়দিন হুম টলারেট করবে? বেসিক্যালি যদি কোনো ব্যাকআপ সিস্টেম না থাকে, যে ঠিক হুম আছে অন্তত খাওয়াটা আসতেছে বা বাচ্চার লেখাপড়ার খরচটা আসতেছে, তা একটা মেয়ে, সে যত ভালো মানুষই হোক না কেন, তাও কেমনে সে সার্ভাইভ করবে? কিভাবে সম্ভব? সম্ভব না তো। যদি এমন হয় যে না সে নিজেও এডুকেটেড, কোনো জব টপ করতে পারছে, একটা কথা থাকে, বাট ইন জেনারেল এটা সম্ভব না, না আমাদের দেশের। মা ইন হিসেবে জেনারেলি বাচ্চার মেয়েরা, ফিউচার তো দেখতে হবে। দোষ দেওয়া যায় না তো, মা হ্যাঁ, হিসেবে বাচ্চার হ্যাঁ, ফিউচার দেখতে হবে, দোষ দেওয়া যায় না। বাচ্চার ফিউচার বাদ দেন ভাই, আপনার নিজেরই তো ফিউচার নাই, তার তো পেটে ভাত জুটতেছে না, সে কেমনে থাকবে? হুম তার পেটে ভাত জুটতেছে না, যে বাসায় ভাড়া আছে সে বাসায় ভাড়া দিতে পারতেছে না, বাড়ি আলো তো ছাড়বে না, বাড়ি আলো তো ছাড়বে না, কেমনে থাকবে সে? তার তো সেফটি নাই, সিকিউরিটি নাই। সম্ভব সম্ভব না তো, তার যদি আর্নিং না থাকে তা কিচ্ছু নাই। আপনি নিশ্চয়ই মানে জেলে এখানে থাকা অবস্থায় এরকম অসংখ্য মানুষ দেখছেন, ঠিক না? হ্যাঁ, সরি, জেলে থাকা অবস্থায় নিশ্চয়ই এরকম অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে অসংখ্য যাদের। অসংখ্য মানুষ দেখছি, অসংখ্য মানুষ দেখছি, অসংখ্য। ওই যে খাবার পরে যে প্যাকেটটা থাকে না। না, কিন্তু ওয়াসিম ভাই, এই যে দেখেন, এই একটা ব্যাপার নিয়ে মানে ওটা চিন্তা করতে মানবের তো মানে বিএনপির কর্মীদের তো আসলে কোনো লাইফই ছিল না। মানে আমরা কয়জন না। লিখছি বা কি করছি, হোয়াট এভার ইট ইজ, মানুষ হুম। মানে কোনো এটা নিয়ে কোনো কথা বলতো না কিছু। স্টিল না, নাও আপনার কেউ কথা বলে না। ইভেন আমার মনে হয় না, বিএনপি বা কতটুকু কেয়ার করে, আই রিয়েলি ডোন্ট নো। না, কিন্তু এই আমাদের জিনিসগুলো বিএনপি তো কর্মীদের। মানে এইগুলো নিয়ে মানুষের আসলে গল্প উপন্যাস মানে অনেক কিছু লেখা উচিতই করা উচিত। যে এটাই তো একদম আপনার নীরব কিলিং বলতে পারেন একটা, মানে যে আপনি ভাই, যেভাবে লাইফগুলো বিএনপির দান বিএনপি করছেন। কর্মীদের লাইফ, বিএনপি কর্মীদের লাইফ, তাদের বেঁচে থাকা, এটা বাংলাদেশের মানুষের কাছে হয়ে গেছিল গনিমতের মাল। ঠিক আছে, এদেরকে দিয়ে যদি কিছু ভালো কিছু হয় তো হবে, তাহলে সবাই মজাটা পাবে, যদি না হয় তো নাই। ক্ষতিটা শুধু বিএনপি কর্মীদের হুম আর হুম হুম বিএনপি। মানুষে কি আসে যায়? মানুষ কি করছে? মানুষ কিছু করছে নাকি? মানুষ কিছু করে নাই ভাই। এই যে জুলাই যে আন্দোলনটা হলো, মানুষ কিছু করছে? বারান্দা থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আর কি করছে? হুম হুম যেটুকু নামছে, যে কজন নামছে, ওই যে রক্ত গরম হয়ে গেছে এসব দেখে, তখন নামছে। এই হ্যাঁ বিএনপির কর্মীরা যদি না নামতো, বা জামাতও যদি, ইভেন ইভেন জামাত, তাদের কর্মীরা যদি না নামতো, এই এত 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 লোক কোথা থেকে আসে?
না, কোথা থেকে? এখানে কিছু অমানুষের বাচ্চার পোস্ট দেখতে পাইতেছি, এরা বলতেছে যে বিএনপি নাকি কোনো, আজকেও একজন বলছে, ওই সার্জিস নামের ওই যে জানাকের যে একজন মানে নেতা, হুম। বৈষম্য বিরোধী নেতা, সে বলতেছে যে কোন এক নেতাকে কল দিছে হাইকমান্ডে, সে বলছে বিয়ে হাসিনা পতনের কথা চিন্তা করতেছে না, অথচ আমরা যেখানে জানি আমাদের শোতে আমরা 15 তারিখে 16 তারিখে আপনার মানে প্রমাণ আছে আমাদের, আমরা লাইভ শোতে বলছি সরকার হুম। পতনের আন্দোলন, 16-17 তারিখ থেকে আমরা পুরোপুরি আমরা জানি যে হাসিনা পতনের আন্দোলন পুরোপুরি আমরা লেখা শুরু, ফেসবুকে তো এর আগেই আমরা স্ট্যাটাস দেওয়া মির্জা শুরু ভাই, মানে। মির্জা ভাই একটা এখানে একটা না, ক্লিয়ার কথা আপনি বলি। মানে এটা হুম। ক্লিয়ার করেন যে এই জানোয়ারের আমি ক্লিয়ার বাচ্চাগুলো করি। যে কথাগুলো বলে আমাদেরকে যে বিএনপি 15 আন্দোলন মাস করে নাই, তা এই রাশেদার আমি তো প্রতিদিন কথা বলতাম যে ভাই ওই জায়গায় এতগুলা মানে মানে মরছে ওরা এভাবে মানে ই ভাই করে ফেলছে, হাজার তোমার মনে হাজার আছে? ছেলে পেলে মইরা গেল, হাজার হাজার ছেলে হুম। পেলে মইরা গেল, হাজারের কাছে গুম হইলো। কেন গুম হয়েছে? তারা কি বলছে শেখ হাসিনা দেখতে অসুন্দর, তারা এই জন্য গুম হয়েছে, তারা এই জন্য মারা গেছে? তারা কি বলছে যে সুরঞ্জিত বাবু কালো, এই জন্য মারা গেছে? তারা মারা গেছে কারণ তারা হাসিনারে চলে যেতে বলছে, ফেয়ার ইলেকশন সেটাই দিতে সেটাই বলছে। তার কিভাবে বলবে? সেটাই ভাই, বারো বলেন। তেরো তারিখের পর পর, আমার তারিখটা ঠিক আমি মনে করতে পারছি না, 12-13 তারিখের পর পর আমাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যাদেরকে 5 জন মানুষ চিনে তারা বাদে যারা আছে সবাইকে রাস্তায় নামাও। শুধুমাত্র যাদেরকে চিনতে পারবে 2-1 জন মানুষ তারা নাইমো না, কারণ তারা নামলে আন্দোলনটাকে সরকার ভিন্ন খাতে ডাইভার্ট করে দিবে। এক্স্যাক্টলি, এটা এটা তো ট্যাকটিক্স ছিল, ট্যাকটিক্স ছিল হ্যাঁ, কারণ এটা ট্যাকটিস বিএনপির, ছিল, কারণ এটা খুব ওরাই ক্লিয়ারলি বিএনপির বলে সাথে দিয়েছিল। এর আগে এই যে সুন্দরবনের আন্দোলন হলো, এই আন্দোলন বিএনপি যেখানে ট্যাগ হইতে চাইছে, এরা বলছে ও আচ্ছা এটা তো বিএনপি আছে, তো মমতা বললোই যে বিএনপির জন্য এর জন্য প্রধানমন্ত্রী তো আমাদের বিএনপি দাবি এর জন্য মানলো না। সব জায়গা থেকে ডিস্টেন্স মেনটেন করতো, যে আমরা গেলেই সেটাই। আন্দোলন যেহেতু ই হয়ে যায় আমরা দূরত্ব মেনটেন করব। এখন এটা আর বিএনপি তো ব্লেম করা দূরত্ব তো হইতেছে। মেনটেন করে নাই, বিএনপি কর্মী যারা যাদেরকে মানে যাদের ফেস হয়তো 2-4 জন মানুষ চিনবে না, তারা তো সবাই মাঠে ছিল, সবাই মাঠে ছিল। এক্স্যাক্টলি, আপনি যে কোনো মানে মিছিলের ফুটেজ আপনি সেকেন্ড দেখেন। সেকেন্ড শহীদ যে ওয়াসিম, হুম। আপনার যেই আপনার এটাও এর। নেমসেক, হ্যাঁ, হুম। চিটাগাং, সে মারা গেল কি, সে কি মানে ভূতে পাইছিল তারে? মানে বলতেছে এই সেটাই। মানুষগুলা মানে ওরা কি খায় যে চোখের সামনে দেখে এরকম। এই জন্য আমার মাঝে মাঝে ঘৃণা লাগে, বুঝছেন, মানে যে মানুষ কিভাবে চিন্তা করে। দেখেন আমি কিন্তু ভাই। বিএনপির কেউ না, কিন্তু হুম। যখন মিথ্যা দেখি না এরকম মানে ব্লান্ট মিথ্যা। হুম। এবং আরেকটা ব্যাপার আপনার বলি, সবকিছু শুরু হয়েছে জুলাই থেকে। আরে বাবা, জুলাইয়ের আগে কি কোনো মানুষ মারা যায় নাই? না না ওখানে না, মানে এরা মরে নাই দুই মির্জা ভাই। 2700 মানুষ, শোনো রাশেদ, 2700 মির্জা মানুষ। ভাই এইটা আপনি এটা বুঝতে হবে, এটা হলো যে ইসরায়েল আর প্যালেস্টাইনের কনফ্লিক্ট শুরু হয়েছে 7ই অক্টোবর থেকে। আপনি বুঝছেন না? ওই সেম ফরম্যাট, একদম 7ই অক্টোবরের আগে ওরা প্রতিদিন সকালে কিচ্ছু উঠে হয় নাই। কোলাকুলি করতো, দুই গালে যেরকম করে চুমা দেন আরবরা ওইভাবে চুমা দিত। হুম। এই 7ই অক্টোবরে কিচ্ছু হয় নাই। এদের ঘটনা, এরা 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 ওই ফরম্যাটে আছে, এক্স্যাক্টলি ওই ফরম্যাটে আছে। না, এক এটা একজন এটা যে এটা তো ছাত্রলীগের লোকে এটা গলা এটা করতে আসছে, এ তো এজন্য বলি পয়তাম। যে এটা বারবার বলতে হইব, চ্যালেঞ্জ করতে হইব যে এরকম 2500 মানুষ মানে এই যে আপনি গুমের শিকার হয়েছেন, মানে হুম। যদি কি হইতো পারতো, যে হয়তো পারো আপনার একটা কালো গামছা পরানো হইতো পারতো, হুম। ঠিক না, যে এরকম মেরে ফেলতে পারতো। কিচ্ছু 700 করার মানুষ ছিল না। আপনার গুম হয়েছে, ঠিক আছে, এই হুম। মানুষগুলা কি মানে এদের জীবনের কি দাম নাই? এবং কেউ কোনো কথাও বলেন না এগুলা নিয়ে। না, কেউ কোনো কথা দেখেন, জুলাইয়ে এসে আহ, এই সময়টাতে এসে এরা যে গুলি খাইলো কেন, এটা তো বেসিক্যালি ভাই চাকরির জন্য গুলি খাইছে, এত কিছু না, তাও আবার সরকারি চাকরি। হাসিনার আন্ডারে তারা চাকরি করতে চাইছিল, তারা সেখানে সিস্টেম চাইছিল, এই জন্য তো গুলিটা খাইছে নাকি, অন্য কোনো কারণ তো নাই। তো সেটা যখন বাড়াবাড়ি করলো সরকার, তখন জিনিস চলে গেল, চলে আসলো পলিটিক্যাল লিডারদের হাতে, তখন না হাসিনার পতনটা হলো। তা আমরা যে এত বছর ধরে গুলি খাচ্ছি, খুন হচ্ছি, গুম হচ্ছি, এই হারামজাদারা কেউ আসছে না, একজনও আসছে? তো এরা যদি সময় মতো আসতো, যদি সাপোর্টটা দেওয়া দরকার মনে করতো, তাহলে তাহলে তো হাসিনা একদিন থাকতে পারে না রে ভাই। হ্যাঁ, হ্যাঁ। হাসিনা তো সে 18 সালে সে বিদায় নিয়ে যায়, বা 24 সালের শুরুতেই বিদায় নেয়। 24 সালে এরা কয়জন ছিল তখন? তো আমাদের সাপোর্টাররা মাঠে মাঠে নামছে, আমাদের যারা বিএনপি কে যারা পছন্দ করে তারা তো নামছে, আপনি দেখছেন যে নদীর সাতটায় চলে যাচ্ছে। তো হুম, তখন হুম। এরা কই ছিল? তখন তো ভাই এরা বঙ্গবন্ধু স্লোগান দিত, জয় বাংলা স্লোগান দিত এরা, তখন হ্যাঁ, তো না, বাঁচত। ওরা তো আরো মক করতে এইভাবে মক তো করে এটা যে হুম। এই আন্দোলনের শুরুতেও তো এরকম স্লোগান ছিল না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, হ্যাঁ, এই বৈষম্যের ঠাঁই নাই। আন্দোলন। রাইট। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওদের আর আরেকটা কথা আমি আমাদের সবসময় আন্দোলনে বলি। ওরা থাকলে ওদের ওদের আজকে এই পরিণতি হইতো না ভাই, হ্যাঁ, ওরা ওটার জন্য আমি অপেক্ষা করছে। না না, আমি সেক্ষেত্রে একটা কথা সবসময় বলি মির্জা ভাই, মনে আছে আপনার? আমি সবসময় এটা রেগে যাই এই কথাটা বলতে বলতে।
যদি 14-তে নামতো, যদি 14-তে নামলে 18-তে মানুষ মরতো না, 18-তে নামলে 24-এ হুম। মানুষ মরতো না। এটাই বাস্তবতা। রাইট। ঢাকার রাইট। মিডিল ক্লাস 14 আর 18-তে নামে নাই দেখে আওয়ামী লীগ পড়ে নাই। এইটা ঢাকার সেটাই। মিডিল ক্লাসকে নিজেদের বাচ্চার জানের উপর দিয়ে তাদেরকে আজকে মুগ্ধ যে মারা গেছে, আজকে যে ওই যে রেসিডেন্সিয়াল মডেলে যে আপার মিডিল ক্লাসের বাচ্চাগুলি যে মারা গেছে, কেন হুম। মারা গেছে? কারণ আপার মিডিল ক্লাস ভাবছে আমি নিজে তো ভালো আছি। ওয়াসিম ভাই, আমার সেটাই। কতবার এই পোস্ট দেখছেন যে আমি লিখছি এই যে আমি নিজে তো ভালো আছি, নিজে থাক, নিজে হ্যাঁ, বাঁচছে হ্যাঁ, বাপের হ্যাঁ, নাম। এবং এই যে সেটাই। নিজে বাচ্চা বাপের নাম হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই কারণেই তো তাদের বাচ্চাগুলি মারা গেছে। তারা 14-তে হ্যাঁ, নামে নাই, তারা 18-তে নামে নাই, 24-এ নিজের বাচ্চা মরার পর নামছে। কারণ কি? তারা তাহলে তো এতদিন ওই ধরে রেসপন্সিবিলিটি এতদিন তাদের ধরে নিতে হবে। এতদিন ধরে মাঠে না নেমে তারা এই 24-এ এসে তাদের বাচ্চাদের খুন হওয়ার প্রেক্ষাপট তৈরি করছে, তারা নিজেরা তৈরি হ্যাঁ, করছে। তারা মনে করছে যে এই ট্র্যাপটাতে বোধহয় শুধুমাত্র বিএনপির লোকজন পড়বে, জামাতের লোকজন পড়বে, বাম দলগুলোর লোকজন পড়বে, বস্তির ছেলেপেলেগুলো পড়বে। সেই ট্র্যাপটাই তাদেরকে খাইছে, তাদের হ্যাঁ, নিজেদের দেখেন, আমি ছেলেপেলে তো মরছে। আমি তো ঢাকা এবং শহরের তাদের মিডিল ক্লাস। তাদের তাদের ছেলেপেলে মরার পরেও তাদের হুঁশ হয় নাই ভাই। আপনি হিসাব করে দেখেন 15-16 তারিখের আগে তারা কি করছে? কিছু করে নাই। তাদের তখনও হুঁশ হয় নাই। যখন এটাকে সাপোর্ট দেওয়ার জন্য পলিটিক্যাল দলগুলো যখন পিছন থেকে সাপোর্ট দেওয়া শুরু করছে, তখন এদের হুঁশ হয়েছে। তার আগে এদের হুঁশ হয় নাই। হুম এবং হুম তার আমাদের আগে যে এদের হুঁশ বড় হয় বড় নাই। এক্সপিরিয়েন্স ওয়াসিম ঢাকার ভাই মিডিল এক্ষেত্রে ক্লাসের, এক্স্যাক্টলি সেম এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি আমার পুরো ফ্যামিলি এটাই ভাবে যে বিএনপির পোলা মানে পলিটিক্স করে ফকিন্নির পোলা পাইন, ফকিন্নির পোলা পাইন তো মরবই। এক ঢাকার এডুকেটেড সেটাই। মিডল ক্লাস এক্স্যাক্টলি এটা ভাবে, আমার পুরা পরিবার এটা ভাবে। আচ্ছা, সরি। না ওয়াসিফ ভাই, এটা ট্রু, এখানে এটা আমি এটাই যদি ঘটনা। একটু এখানে যদি আমি একটু আপনাকে একটা কাউন্টার ন্যারেটিভ যদি একটু ডিবেট করতে চাই, যে সেক্ষেত্রে হুম। সব সময় বিএনপির ব্যাপারে যে একটা অভিযোগ করা হয়, এই যে যেই হুম। মধ্যবিত্ত এলিট মিডল ক্লাস বা শিক্ষিত মধ্যবিত্তের কথা আমরা বলছি, তাদের পক্ষ হুম। থেকে একটা অভিযোগ সবসময় বিএনপি কে বিরুদ্ধে করা হয় যে না, আপনারা তো এতদিন আন্দোলন করেছেন, যা যা আন্দোলন করেছেন আপনারা শুধু নিজেদের জন্য, নিজের ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেছেন, আপনারা তো হুম। আমাদের অধিকারের জন্য আন্দোলন করেন, এই জন্য আমরা আপনাদের সাথে রাস্তায় নামি নাই। আপনি যদি এভাবে চিন্তা করেন, গত আহ 23 সালের 28শে অক্টোবর, 28শে অক্টোবর হুম। যখন আপনাদের জনসভা বন্ধ করে দিল, মানুষ কিন্তু হুম। রাস্তায় নাম, অথচ ওই দিন আমরা আমরা খুব আশাবাদী যে আজকে একটা কিছু হয়ে যাবে। হুম। 28শে অক্টোবর আগে কিন্তু আমরা তখন কিন্তু যেভাবে বিভাগীয় শহরগুলোতে বিএনপির যে বড় বড় যে শোডাউন গুলো হলো, এবং আস্তে আস্তে যখন ঢাকায় 28 তারিখে ছিল, হুম। মানে সবগুলো বিভাগীয় শহর শেষ, লাস্ট হচ্ছে 28শে অক্টোবর ঢাকায় হবে, আমরা কিন্তু প্রচন্ড হুম। আশাবাদী। এবং তখন আমরা দেখছি যে ঢাকায় নাকি 10 লাখ সিম, সব মোবাইল ফোনের কোম্পানি গুলো 10 লাখ হুম। সিম, 20 লাখ সিম ঢুকে গেছে, আমরা তখন হুম। খুব আশাবাদী কিছু একটা হবে। কিন্তু যখন আপনাদের সেই জনসভাটাকে পণ্ড করে দিল, শেষ, হুম। কিচ্ছু হলো না। এরপরে আপনাদের 10,000 20,000 নেতাকর্মীকে একদম মন্ত্রীরা ঘোষণা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, আমরা যদি 20,000 না ধরতাম, দেশে তো পুরো নৈরাজ্য তৈরি হয়ে যেত, এই জন্য আমরা এদেরকে রাইট। ধরে ফেলি। মানুষ কিন্তু আপনাদের হয়ে সেদিন হুম। পথে নেমেছে। তো আপনি এই ব্যাপারটাকে আপনি তখন, মানে আপনি যেহেতু নিজে অ্যাক্টিভ, আপনি একটা দলের একজন পোস্টেড নেতা, আপনার সেক্ষেত্রে এটার ব্যাপারে আপনার রেসপন্সটা কেমন? ভাই, আমি এই যে আপনি 28 তারিখে যে ঘটনাটা বললেন, ঠিক আছে, এই ঘটনাটাতে আমি পরে আসি, বা এটাতে আমার খুব বেশি কথা বলা ঠিক হবে না, কারণ এটার মধ্যে অনেক সেন্সিটিভ কিছু পয়েন্ট আছে যেগুলো মানে আমার জায়গা থেকে বলাটা ঠিক না। হুম। না, আপনি প্রথমে যেটা বললেন, যে ওই যে আমরা তো আন্দোলন করছি আমাদের জন্য, ক্ষমতার জন্য, তাই না? এবং এটা 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 খুব কমন এস্টাবলিশড একটা কথা যে আমরা আন্দোলন করছি আমাদের ক্ষমতার জন্য। ভাই, আজকে ধরেন চালের দাম 20 টাকা, ধরে নেই চালের দাম 20 টাকা। আমার যদি সামনে একটা ইলেকশন থাকে, আমি অবশ্যই চেষ্টা করব চালের দাম যেন 40 টাকা না হয়। চেষ্টা করবো না? করবো হ্যাঁ তো। যদি আপনার ভোট আমার দরকার থাকে, যদি আপনার ভোট আমার দরকার থাকে, তাহলে আমি চেষ্টা করব আপনার বাড়ি থেকে যেন কোনো একজন মানুষের নামেও একটা মামলা না হয়, বা অকারণে যেন আপনার ফ্যামিলির কেউ ছিনতাইয়ের শিকার না হয়। তো এই জিনিসটা কখন চেষ্টা করবো? যখন আপনার ভোটটা আমার দরকার। আপনার ভোটটা যখন আমি ইনশিওর করতে পারবো, তখন সবকিছু মোটা দাগে কাভার হয়ে আসবে। আপনার যা যা রাইটস, সেগুলো স্ট্যাবলিশ করার ব্যাপারটা মোটা দাগে কাভার হয়ে আসবে যখন আপনি একটা ভোট দিতে পারবেন। এটা শুনতে একটা সিম্পল ভোট, বাট একটা ভোট এটা এটা অনেক কিছু কাভার করে দেয়, অনেক কিছু কাভার করে দেয়। আপনার ভোট আমার লাগবে, আমি চেষ্টা করবো আমার জিনিসপত্রের দাম ঠিক থাকতে হবে। আপনার ভোট আমার লাগবে, আমি চেষ্টা করবো আইন শৃঙ্খলা ঠিক থাকতে হবে। আপনার ভোট আমার লাগবে, আমি চেষ্টা করবো আপনার বাচ্চার স্কুলে যেন ঝামেলা কম হয়, আপনার বাচ্চার বইয়ের দাম যেন কম হয়, আপনার বাচ্চার যেন বছরের 1 তারিখে বই পাই। সবকিছু আমি চেষ্টা করবো ভাই। আপনার ভোট আমার লাগবে, আমি চেষ্টা করবো রাস্তায় যেন ট্রাফিক জ্যাম কম হয়। তো আমি ভোট চেয়ে তো আমি এক এক কথাতেই আমি সবকিছুর কথা বলতেছি ভাই। আমি আপনার কথা বলছি না, আমি আমার কথা বলছি না। আপনি আমার ভোট দিয়েন না ভাই, সমস্যা কোথায়? ভোট যখন দিবেন তখন তো আপনি আমাকে নাও ভোট দিতে পারেন। আমাকে না ভোট দিলে তো আমার কিছু করার নাই। আপনার ভোটের রাইটটা আমি চাইছি।
তার মানে আমি আপনার সব রাইট দিয়েছি, কারণ ওটা বেসিক। ওটা যখন থাকে তখন যে কোনো সরকার, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আপনাদের আমেরিকাতে ট্রাম্পের কথা বলেন, বাইডেনের কথা বলেন, ওই ভোটটা দিতে হবে। ভোটের জন্য আপনাকে পাবলিক অ্যাকাউন্ট করতে হবে। দ্যাট ইজ এনাফ। ওটাই হচ্ছে পাবলিকের সবচেয়ে বড় অস্ত্র। ওটাই তো আমরা করার চেষ্টা করছি। হুম হুম। আপনি না আমার ভোট দিবেন না, ওকে। আমি কাজ করতে না পারলে আপনি আমার ভোট দিবেন না। আমার যদি জানে ভয় থাকে যে যে আপনি আমার ভোট দিবেন না, তাহলে কি আমি ইয়ে করব? মানে আমি জিনিসপত্রের দাম বাড়াবো, আমি সিন্ডিকেট বাজি করবো, আমি চুরি করবো? কিচ্ছু করবো না না আমি। ইফতিখার আর ভাই, করলেও আমি চোখ আপনার চোখটা লজ্জায় রেখে মানে করবো। আমার অ্যাসেসমেন্ট যেটা আপনার যে বিএনপি যদি ভোট পায়ও বা হোয়াট এভার ইট ইজ, হুম আমি বাংলাদেশ অথবা ধরেন এটা আসলে মুসলমান মেজরিটি কান্ট্রিতে ওরা স্ট্রং হুম। ম্যান পছন্দ করে, আপনার স্ট্রং ম্যান স্ট্রং ওম্যান। হাসিনা যেরকম আপনার মানে একদম শক্ত গ্রিপে রাখছে, মায়ের উপরে রাখছে, দে মায়ের কথা রিয়েলি যাবে, লাইক শক্তের ভক্ত ইট নরমের জম। সব। আপনি দেখবেন হ্যাঁ যে এটা বিএনপি যখন এটা ক্ষমতায় থাকে, বিএনপি যখন ক্ষমতায় থাকে দেখবেন মানুষ প্রচন্ড বিপ্লবী হয়ে ওঠে। এক্স্যাক্টলি, সব ক্ষমতা এক্স্যাক্টলি জনতার, ওইটাই সব ক্ষমতা ওইটাই আমি জনতার। ভয় পাইতেছি, বুঝছেন? ওইটাই আমি ভয় পাইতেছি হুম যে হুম বিএনপি তো ধরেন ভালো করার চেষ্টা করবো, যদি ইভেন ভালো করেও, ঠিক আছে, হুম। যেহেতু ওদের প্রপাগান্ডা মেশিন নাই, কালচারাল ফ্রন্ট নাই, ইটস গোনা বি ভেরি ভেরি টাফ। কারণ হচ্ছে আপনি তো লাথি দিতে পারবেন না, আপনি এবং লাথি সেটাই। ছাড়া এই দেশটা আপনি কন্ট্রোল করা সম্ভব না, মানে আর কোনোভাবেই আবার করা আপনি না। যদি এখন আবার লাথি দেন, তাহলে আবার বলবে ওই দেখো হাসিনা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো হাসিনা হয়ে যাচ্ছে। কিন্তু আপনার হাসিনা যদি ফেরত আসে, একটা কেউ হুম। কিন্তু কথা বলবে না। না, মানে কেউ কথা আপনি বলবে না। ফানটা দেখেন, হাসিনার হুম আমলেও কথা বলে নাই। আবার যদি হুম হাসিনা আসে, এটা হলো সত্য কথা, এই মানে এই কুত্তার বাচ্চাগুলা, সরি আমি একটু হুম মানে মুখ খারাপ করলাম, বাট আই রিয়েলি হুম আই ওয়ান্ট টু সে দ্যাট এরা একটা কথা বলবে না। আই ক্যান গ্যারান্টি ইউ। শুনেন হুম। আপনার বলি, বলবে না, বলবে না। আপনি তো দেখছেন আমাদের অ্যাক্টিভিটি গত 15 বছরে, হুম। আপনি বলেন হাতে গোনা এরকম ওই যে কবজির পাঞ্জার মধ্যে হাতে গুনতে পারবেন যে আপনার মানে হাসিনার বিরুদ্ধে কয়টা লোক নাম নিয়ে কথা বলছে বা একটা গালি দিতে পারছে। আর এখন আরে আপনি ভাই, দেখেন যে বিদেশে মানে বসেই তো কোনো বলে না। পিস নাই, কোনো বিপ্লবী ভাই নাই। বিদেশে চায়ের বসেই তো দোকানে, বলার সাহস পায় না। ভাই বিদেশে বিদেশে চায়ের বসে, বসলেই তো। আরে দোকানে, বিদেশে দেশে কোথাও না, বিদেশে বসে বলবো কি হ্যাঁ। বলবো? কিছুই তো ভাই নাই, আজীবন কোনোই দেখে নেই। এসেছি অথচ চায়ের আজকে দোকানগুলো হয় সবাই হচ্ছে। আজকে আমাদের কোনো লিস্ট নেই, মানে একজন হয়ে গেছে সবাই সবচেয়ে বড় বিপ্লবী, মানে যার হুম কোনো হুম নাম হুম। পাত্তা, নাম গন্ধ জীবন, এরা এত বড় বড় আমাদের বুদ্ধি দিতে আসতেছে। আমারে বলে আমি হলো ক্রেডিট হাইজ্যাক, ভারতের দালাল, আমি আমার বলে ক্রেডিট আমেরিকার হাইজ্যাক দালাল আমি। করতেছে ভাই। মানে বুঝেন কিরকম লাগে, শুনলে কিরকম লাগে এগুলো। আচ্ছা নিউজ ওয়াসিম ভাই, গুলোকে আপনি কি মিসলিড করা। চায়ের দোকানের কথা এই বলছিলেন? হুম। আপনি কি জানি চায়ের দোকানের কথা বলছিলেন? না, দেখেন না, একটা সময় কিন্তু বিএনপি আমলে আপনারা দেখছেন, আমরা সবাই দেখছি যে চায়ের দোকানগুলো ছিল সরকার বিরোধী, তার একটা আখড়া। প্রত্যেকটা চায়ের দোকানেই আড্ডা বসে। রিক্সাওয়ালা গোত্রের মানুষ বা শ্রমিক গোত্রের মানুষ তারা কিন্তু সরকারের সমালোচনা করে। হুম হুম। আর আওয়ামী লীগ আমলে এসে দেখেন সব দোকানে লেখা থাকে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। এক্স্যাক্টলি। সব জায়গায় লেখা। হ্যাঁ এটাই তো, এটাই এটাই সব আমরা জায়গায় লেখা। আমরা কিন্তু আমরা কিন্তু চাই না এটা বন্ধ হোক, আমরা চাই এটা হোক, সবার সময় হোক। হ্যাঁ, হতে হবে। হ্যাঁ, এটা হতে হবে, কন্টিনিউয়াসলি এটা হতে হোক, হবে, এটা সবার সময় হোক। এটা হতে হবে। সামবডি ট্রাই টু মিসলিড ইট। নো, আমরা চাই এটা হোক, আরো বেশি হোক, কিন্তু সেটাই, সবার সময় হোক। সেটাই। ইয়ে, ওয়াসিম ভাই, আলোচনাটা একটু অন্যদিকে নেই। এই যে হুম। আপনি টোটাল কতদিন মানে কয়বার গ্রেফতার হয়েছেন এ- টোটাল? আচ্ছা রাশেদ, এর আগে বুঝি নাই। হুম, হুম। আপনি টোটাল কয়বার গ্রেফতার হয়েছেন? আমি 2বার গ্রেফতার হয়েছি। এবার, কি পরিমাণ সময় আপনি ভিতরে ছিলেন, জেলে ছিলেন সব আমি মিলাই? আমি 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 প্রথমবার ছিলাম হচ্ছে গুম সহ ছিলাম 173 দিন, 6.5 মাসের মতো। আর দ্বিতীয়বার বেশি দিন ছিলাম না, দ্বিতীয়বার ছিলাম 5-6 দিন। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা পার্সোনাল হবে। এ, হুম। ব্যাপারটা হলো এরকম, আপনাকে তো 13 দিন আপনার ফ্যামিলি জানতো না যে আপনি কোথায় ছিলেন, রাইট? তো রাইট, আপনি যখন এই রাইট। যে একটা 73 দিন পর বাসায় ফেরত আসলেন, আপনার হুম বাচ্চাদের সাথে যখন কথা বললেন, এই এই যে হুম 13 দিন ওরা জানতো না যে ওদের বাবা কোথায় ছিল, বা এই যে হুম এই যে পুরা প্রায় ক্লোজ টু 6 মান্থস দে ডিডন্ট হ্যাভ দেয়ার ফাদার, এইটা হুম ওই সময়টাতে আপনি যে সময়টা ছিলেন না, আপনি তো বাকিদের কাছে শুনছেন যে ওদেরকে হুম। কিভাবে ইম্প্যাক্ট করতে, আর আপনি, আপনার কি মনে হয় যে তাদের জীবনে স্থায়ী কোনো মানে ইম্প্যাক্ট এটার জন্য তৈরি হয়েছে কিনা? কারণ এই জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার, লক্ষ লক্ষ মানুষ জেলে ছিল। একটু ওকে, বলবেন এই প্লিজ। সেম সিনারিওটা আসলে অনেক ফ্যামিলিতে ঘটছে। আমার বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়েছে, ওদের জন্য জিনিসটা একটু বেশি হয়ে গেছিল, কারণ 18 সালে ফেব্রুয়ারি মাসে ওদের মা মারা গেছে। ওই যে বছর আমি গুম হলাম সেই বছরের ফেব্রুয়ারিতে ওদের আম্মা মারা গেছে। সো ওরা, তখন ওদের বয়স হচ্ছে 5 আর 3। তো ওরা ওই রকম একটা বয়সে দেখতেছে যে মা নাই। এর কিছুদিন পরেই, মানে 6 মাসও বোধহয় যায় নাই, 6-7 মাস হবে, 7 মাসের পরে দেখতেছে বাবা নাই।
এবং তারা তো দেখতেছে যে বাসার সবাই টেনশন করছে, বাবা নাই, মানে এমন না যে বাবা অফিস থেকে চলে আসবে, দিনের পর দিন বাবা নাই, এটা তো তারা বুঝতেছে। তো তাদের প্রচন্ড ভাবে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছিল, ওরা খুবই হতাশায় ভুগত। আমি যখন গুম হই, আমার ছেলেটা খুব স্বাভাবিক স্বাস্থ্যের একটা বাচ্চা ছিল, একদম অর্ডিনারি স্বাস্থ্যের বাচ্চা ছিল। আমি ঘুম থেকে ফিরে দেখি যে তার ওয়েট, সে তখন, তখন তার বয়স কত, 5.5 বা 6 হবে, তখন তার ওয়েট হয়ে গেছে 70 কেজি। আমি যখন গেলাম সে একটা স্বাভাবিক বাচ্চা, আমি ফিরে এসে তাকে পেলাম 70 কেজি। তো আপনি চিন্তা করেন, প্রায় আমার সমান সমান ওজন হয়ে গেছে তার এই সময়টা। কেন হয়েছে? আমি ডাক্তারের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তো ওদের দেখাতে নিয়ে গেছিলাম, যে ফ্রাস্ট্রেশন থেকে ওদের ওই খাওয়া বেড়ে গেছিল, একমাত্র এন্টারটেনমেন্ট হয়ে গেছিল ওর খাওয়া। এটা হয়, ভাত ইটিং খাবে, এই ইটিং খাবে, সেই ডিসঅর্ডার, খাবে, হ্যাঁ। মানে হুম। ইটিং ডিসঅর্ডার। হ্যাঁ, এই ডিজার্টটা তাদের শুরু হয়েছিল তার এই ফ্রাস্ট্রেশন থেকে। এবং সে এখনো পর্যন্ত স্বাভাবিক হেলথে আর ফেরে নাই, এখনো পর্যন্ত ফেরে নাই। তো তার ওই যে এখনো পর্যন্ত আমি বাসা থেকে বার হলে সে কান্নাকাটি করে, অরিড থাকে যে বাবা আদেও ব্যাক করবে কিনা। প্রচন্ড সমস্যা হয় আর কি। সবচেয়ে বড় কথা, মানে তার যে একটা আইডেন্টিটি আছে, এটা এটা তারা বুঝতে পারে না। কখনো বাসায় থাকতেছে, কখন ছিল তো ওই সময়টাতে, কখনো হোস্টেলে ছিল। হ্যাঁ, তো এই সব কিছু মিলে মেয়েটার খুব একটা সমস্যা হয় নাই, কারণ ও একটু বেশি ছোট ছিল তো, ও অতটা বুঝে উঠতে পারে নাই যে কি ঘটছে না ঘটছে। বাট ওর ছেলেটা তখন বোঝার সময়টা পুরোপুরি আসছিল। তো ওর ওপর দিয়ে প্রচন্ড ধকল গেছে, এবং ধকলটা সে এখনো পর্যন্ত সাফার করতেছে, এখনো পর্যন্ত সাফার করছে, সে এই প্রচন্ড জিনিসটা তো ইনসিকিউরিটিতে হাজার ভোগে। হাজার পরিবার, হাজার হাজার পরিবার এই ব্যাপারটা আছে, রাইট? হাজার 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 পরিবার এই হাজার। সমস্যাটা, হাজার হাজার। ওরা তো তাও 1 বছর 6 মাস পরে বাবা বাবারে পাইছে। আরে এখন দেখেন কত বাচ্চা আছে যে জন্মের পর থেকে 15-16 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বাবাকে দেখেই নাই, দেখেই নাই এখনো পর্যন্ত বাপরে। বাপ বেঁচে আছে কি নাই তাও জানে না। ভাই আমরা গুম হয়েছি, ঘুম থেকে ফিরে আসছি, যারা খুন হয়েছে তারা খুন হয়েছে। তো ফ্যামিলি জানে যে আমার হাজবেন্ড বা আমার বাবা, আমার ভাই সে মারা গেছে। হ্যাঁ, আমার কিছু করতে হলে নিজের পায়ে করতে হবে। আর যারা গুম হয়ে এখনো ফেরে নাই, তারা পর্যন্ত বাপের সম্পত্তিও তো তারা পাবে না ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। কোর্ট কোর্ট তার কি দেখাবে? কোর্ট কি দেখাবে, কি বলবে যে ও বেঁচে আছে না মরে গেছে, কি করবে? আমি যে তার বউ যে কি বলবে যে আমার জামাই তো খুঁজে পাচ্ছি না, ধরে নিয়েছি সে মরে গেছে, আপনি এখন তার সম্মতি আমরা দিয়ে দিন, এটা বলতে পারবে? পারবে না তো ভাই, বলতে এটা বলা যায় না। হুম। ওই ওই মহিলা একটা সংসার করতে চাইলে সেটাও সে করতে পারবে না, পারবে না, কিভাবে করবে? সে তো কনফার্ম না যে তার হাজবেন্ড বেঁচে আছে না মরে গেছে। সারাটা জীবন দরজার দিকে তাকায় কেটে যাবে। হ্যাঁ, সারা জীবন দরজার দিকে। ওই যে আমরা শুনি না যে মুক্তিযুদ্ধের সময়কার অনেক বয়স্ক মহিলা বাচ্চা সন্তানের দিকে তাকায়, তো তখন তো আসলে ওরা তো অনেক কাব্য টাব্য তৈরি করে খুব সুন্দরভাবে এটাকে বিক্রি করতো, আমরা তো বিক্রি করতে পারি না। বাট আমাদের লাইফও সেম। আমাদের বহুত সহযোদ্ধা আছে যাদের মা বা ওয়াইফ বাচ্চারা সারা জীবন ওই টাকাই থাকবে, কোনো দেখা হয়তো ভাই, পাবে না, আমাদের টাকায় আমাদের টাকায় আপনাদের থাকতে লাইফ হবে। সেম না আপনাদের সাথে। আপনি ও ও হুম। মানে মুক্তিযুদ্ধের সময় তাদের সাথে যে ঘটনাটা ঘটছে এটা বেইমানি ছিল না, এটা শত্রুর সাথে যুদ্ধ ছিল। আপনাদের হ্যাঁ, সাথে এটা যেটা ছিল করা শত্রুর সাথে হয়েছে, যুদ্ধ। আপনার হুম সাথে হুম যেটা করা হয়েছে, যেটা এটা পুরো বেইমানি হয়েছে। মানে এটা সোশ্যাল কন্ট্রাক্ট থাকে না, রাষ্ট্রের একটা কন্ট্রাক্ট থাকে তার নাগরিকের সাথে, রাইট? রাষ্ট্র হুম হুম। নাগরিকের সাথে যে একটা কন্ট্রাক্ট চুক্তি আছে, এটা পুরাপুরি অন্যায্য ভাবে ভাঙছে। এটার মতো বড় হ্যাঁ, পিচুখড়ি মারা একটা রাষ্ট্র আর কি করতে পারে নাগরিকের সাথে? মির্জা ভাই, এটা আপনার কাছে। রাষ্ট্রীয় প্রতারণা, রাষ্ট্রের হ্যাঁ, প্রতারণা। 100%, 100%। মির্জা ভাই। হ্যাঁ, না, ওই আমি যেটা বলতেছিলাম যে আম, আপনার গুমের কাহিনী শুনলাম এবং বিভিন্ন মানে হৃদয় বিদারক যেসব দিকগুলো শুনলাম, একটু ডিফারেন্ট ওয়েতে আমি আপনার মানে পরিচয় করাইতে চাই আমাদের দর্শকদের সাথে। ওয়াসিম ইফতেখারের সাথে আমার পরিচয় হলো ফেসবুকের সূত্রে বহু আগে, 2012-13 ওই সময় থেকেই। তো উনি মনে হয়, এর আগে তো আমরা ব্লগিং করতাম। তো হুম আমার যেটা ওনার সবসময় দেখছি যে বিএনপির মধ্যে যারা লেখালেখি করে একদম ওপেনলি বলতেছি সবার জন্য, এটা এখানে বিএনপিতে পদ পদবি পাওয়ার আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই নেই, চান্সও নাই। তো তো সত্য কথা বলতে কোনো সমস্যা নেই। তো ম্যাক্সিমাম পাবলিক লেখে যে অমুক নেতার ভাই, অমুক নেতার ইতে, তারপর হ্যাঁ, হ্যাঁ, খুবই হ্যাঁ। মানে টিপিক্যাল টাইপের একটা প্রোফাইল থাকে। আম, যে ওরকম মানে মার্কা টার্কা হাবি জাবি, তারপর এবং লেখাগুলোও গদ বাঁধা হয়। তো সেখানে ওয়াসিম উত্তর ভাই, উনি ছিলেন একদম মানে যার লেখা পড়া যায় এবং ই করা যায়, এবং উনি হলো যে বাংলাদেশের বিএনপির একজন গুরুত্বপূর্ণ আর্কাইভার। ওনার কাছ থেকে আমি
যখনই কোনো তথ্য চাইছি বিএনপির বিষয়ে, কারণ আমি তো আর বিএনপির কেউ না যে আমি আমার অত তথ্য থাকবে, ভিডিও হোক অথবা মানে ই হোক, উনি সবসময় হেল্প করছেন। তো সেইভাবে পরিচয় ইফতেখার ভাইয়ের সাথে, এবং মানে একই সাথে একই সহযোদ্ধা। আম, আমাদের একটা মিউচুয়াল রেসপেক্ট ছিল, এবং আমি অনেকগুলো স্ট্যাটাস লিখছিলাম আপনি যখন গুম হইলেন, তারপরে ই হলেন, আমাদের মানে খুব অ্যাক্টিভিজম করছিলাম, মানে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আর কি, লেখালেখি করছি আমরা। এইখানে না তো মির্জা ভাই, হুম আমারও একটা, আমিও একটু একটু শেয়ার করে নিই সেক্ষেত্রে। হুম যে কারণ এটা তো আসলে মানে এটা তো বলতে দ্বিধা নাই। যদিও বলতে জিনিসটা খারাপও লাগে যে আমরা যখন এত বছর ধরে এই যে আওয়ামী লীগ যে চেতনা ন্যারেটিভটা যখন বিক্রি করছিল, তো চেতনা তাদের তো ওই যে ওই গাল গল্প, চেতনা, আবেগ, আহা উহু, হ্যাঁ এই, এর বিপরীতে আমি যখন দেখতাম যে যে বিপরীতে যেই ন্যারেটিভটা, সেখানে ধরেন বিএনপি বা অন্যান্য সমস্ত দলেরই যারা এই টুকটাক অনলাইনে যারা পরিচিত মুখ যারা ছিল, যারা লেখালেখি করতো, তো তাদের সবার ভিতরে না ওই যে মানে ফ্যাক্ট বেসড লেখা, যে যেই ধরনের লেখা আমি পড়তে ভালো, আমার ভালো লাগে, বা আমি সাধারণত ওই ধরনের লেখা আমার লিখতে ইচ্ছা করে বা আমি লিখতে হুম পছন্দ করি, হুম হুম ফ্যাক্ট বেসড, এই ধরনের লেখা খুব যে হাতে গোনা কয়েকটা মানুষের ভিতরে আমরা দেখতাম। এই ওয়াসিম ভাই তার ভিতরে একজন, এবং হুম ওনার সাথে কিন্তু আমার পরিচয়টা ওইভাবে। আমার হ্যাঁ এখনো হ্যাঁ মনে আছে, আমি ওনার একটা একটা উনি একবার একটা 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 ছবি দিয়েছিলেন সম্ভবত জিয়াউর রহমানের, উনি রৌমারি ঘুরতে গিয়েছেন এবং ওখানে জিয়াউর রহমানের একটা ক্যাপ পরা ছিল, একটা গলফ ক্যাপ। তো সেই গলফ ক্যাপ নিয়ে আমি রাইট। তখন একটা বেশ বড় কমেন্ট লিখলাম, এবং ওইখান থেকে কিন্তু ওয়াসিম ভাইয়ের সাথে তখন আস্তে আস্তে আমাদের রাইট যোগাযোগ রাইট শুরু রাইট। হলো। যে তখন এই যে সেটা নিয়ে তখন আমরা খুঁজতে খুঁজতে দেখা গেলো যে হ্যাঁ, এবং এই গলফ ক্যাপের খুব সুন্দর একটা ঘটনা ছিল, যে মুক্তি আপনার এই গল্ফ ক্যাপের কমেন্টের উপরে বেস করে আমি একটা পোস্ট লিখছিলাম। রাইট, যে ওই মানে জিয়াউর রহমানের মানে মুক্তিযুদ্ধের হুম, সময় মানে জিয়াউর রহমানের খুব প্রিয় একটা ক্যাপ ছিল, উনি সব সব জায়গায় পরতেন এই ক্যাপটা, একটা গলফ ক্যাপ উনি সবসময় পরতেন। তো তারপরে যখন একদম যুদ্ধের শেষের দিকে অক্টোবর মাসে, যখন সম্ভবত 21 না 22 অক্টোবর, 22 অক্টোবর সম্ভবত, কসবাতে একটা আক্রমণে তখন তৎকালীন মানে মেজর খালেদ মোশাররফ, পরবর্তীতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বীরত্ব, উনি আহত হয়ে গেলেন মর্টার শেলে। এবং উনি মানে হি ওয়াজ অলমোস্ট ডেড, মানে উনি উনি যে বেঁচে ফিরে আসছেন ওখান থেকে, ইট ওয়াজ এ মিরাকল। ওনার ওনার তো মাথায় এখানে সার্জারি হয়েছে, তো সার্জারির পরে ওনার এখানে বেশ কপালে খুব লম্বা একটা দাগ ছিল। তো জিয়া যখন তাকে হসপিটালে দেখতে যান, ওনাকে প্রথম যে মানুষটা দেখতে গিয়েছিলেন দেখলো জিয়াউর রহমান। উনি যখন ইন্ডিয়াতে যখন হসপিটালে উনি ট্রিটমেন্ট হচ্ছে, তো ওনাকে তখন ওনার সেই জিয়া ওনার সাথে গল্প করতে করতে দেখলেন যে এইটা দেখতে খুব খারাপ লাগতেছে ওনার কাটা দাগটা। উনি ওনার সেই ক্যাপটা উনি খালেদ মোশাররফকে দিয়ে দিলেন, যেটা পরে এখন থেকে। এবং এরপর থেকে খালেদ মোশাররফ সবসময় এই ক্যাপটা পরতেন, স্বাধীনতার পরেও, স্বাধীনতার পরেও উনি সবসময় ক্যাপটা পরতেন। তো ওইটা নিয়ে ওই গল্প ইয়ে করতে গিয়েই আমার মানে ওয়াসিম ভাইয়ের সাথে আমার এই প্রথম এই এই কথা লিখছিলেন আপনি কমেন্ট, আমার মনে আছে। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই মানে জাস্ট এক্সপান্ডিং অন দ্যাট, আমি আমার কোশ্চেনে আসতেছি তো। আপনি ছিলেন, আর প্রথমে ব্লগে ছিল আসলে দাসত্ব। আমাদের হুম তখন আসলে সত্যি কথা বলতে আমাদের সেই সাহস ছিল না, যেগুলো আমরা হুম অনেক মিস করছি। ব্লগে আমাদের বহু আগে লেখালেখি করা দরকার ছিল, বাট তখন চেতনার একটা যুগ ছিল, নিজেরাও অত নাইভ হুম ছিলাম। আমার বয়স তো তখন কত ধরেন 30-এর, মানে কতটুকুই তখন তো এত, এখন যেরকম আপনার বিশাল জ্ঞান হয়েছে, অনেক পড়াশোনা বিজেপি সেই সময়। কিন্তু প্রতিবাদ যে করি নাই, করছি, আওয়ামী লীগের বিরুদ্ধে লিখছি, বাট আমার একটা আইডিয়া ছিল যে বিএনপি হয়তো আসবে 2014-তে। এনিওয়ে, মানে সাইড টপিকে না যাই, বা দাসত্ব ছিল, দাসত্ব খুব দুর্দান্ত লিখতো। এখন হুম। সে দাসত্ব তো একদম, শুরু করে দিল সবকিছু। হ্যাঁ ওই যে একটা এখন এখন ওই হ্যাঁ ফরম্যাটের লেখাটা এখন হলো দাসত্ব যে, দিয়ে শুরু করলো। হ্যাঁ আম, এখন সে জামায়াতের মানে খুবই টক্সিক টাইপের লেখালেখি করে। তারপর আপনি আছেন, রাশেদ খান, ওর লেখা খুবই দারুণ। তারপর আরেকজন হলো যে আমাদের ইয়ের নাম কি, ওই যে এখন যে লেখে না, জুলভার। না জুলভার না, ওই যে আরে আমাদের এই যে, আশিক। না তাশরিক না, তাশরিক অনেক পরে শুরু করছে, অনেক পরে। হ্যাঁ, নোমানি নোমানি। নোমানি নোমানির হ্যাঁ, নোমানি। লেখা, নোমানির লেখা এই যে অল্প কয়েকজন বিএনপি যাদের সাথে আমরা মানে ইন্টারাকশন করতে পারতাম, কারণ আমরা তো ইন্টেলেকচুয়াল লেখালেখি করি তারপরেই করি। তো এই যে আপনাদের এই গল্পটা সবার জানা উচিত আসলে, কারা বিয়ে জন, এখন সবাই মানে ক্রেডিট নিবে, এই করবে সে করবে, কিন্তু আপনারা ছিলেন দ্য রিয়েল জেম, আসলে এটা বলতে হবে। এনিওয়ে, আপনার সেই টপিকেই
আপনার হুম। উম, মানে লেখালেখির জার্নি, যে এত তথ্য এত কিছু সংগ্রহ করেন, এটার মানে ইন্সপাইরেশন কি, কিভাবে মানে পান এত তথ্য, আর কিভাবে মানে আপনার প্যাশনটা কি, এটা যদি বলতেন আমাদের না, আমার দর্শক। এটা খুব ভালো লাগে, মানে ওই যে বিভিন্ন পেপার টেপার ঘাটাঘাটি করা, পুরোনো পেপার গুলো কালেকশন করে নিউজ গুলো এটা রাখা, কি এটা আমার বিএনপি মানে। জয়েন করার আগেই ছিল নাকি ছোটবেলা থেকেই, নাকি বিএনপি? না না না, এটা 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 ওই যে বেসিক্যালি যখন ওই যে মানে পিয়ালরা যখন জিয়াউর রহমানকে নিয়ে ঝামেলা শুরু করলো না, হুম হুম হুম। ওই সময় থেকে এটা বাড়ছে। তার আগে এটিম করতাম এটিম কিন্তু এটিমের। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রাইট। তো তার আগে করতাম ঠিকই, কিন্তু সেগুলো পলিটিক্যাল কালেকশন ছিল না। এবার বিভিন্ন মানে স্পেশাল যে নিউজগুলো থাকতো না বিভিন্ন সময় ঘটতো যেগুলা, এগুলোর অনেক নিউজ কাটিং আমার কাছে ছিল। বাট ওরা যখন এটা শুরু করলো তখন আমার মনে হলো যে না, ওই কি বলা হয়, তার সাথে তো ওই যে বই থেকে দিত ওই ইয়েগুলা, আপনার ওই যে রেফারেন্স গুলো, হ্যাঁ। না যে ব্লগগুলোতে লেখাগুলো দিত, তখন মনে হলো যে না, পেপার থেকে আসা দরকার আছে। হুম পেপার গুলোতে অনেক লাইভ কথা বলতে বলতেছে। ওই ওই সময় থেকে আর কি বেসিক্যালি ইয়েগুলো শুরু করা, মানে আর্কাইভ গুলো কালেকশন করা শুরু করলাম। হুম হুম। আর তো আগে ওই যে আপনার আমাদের ব্লগ, এই ফেসবুক টেসবুক এগুলো পুরোটা ছিল যে আপনার ওদের রাজত্ব, ব্লগ ছিল পুরাটাই পুরাটাই। বিএনপিতে, মানে আপনি হাতে গোনা দুইজন কি একজন দেখবেন যে এরকম, যেরকম দাসত্বের ব্রত সরাসরি লেখে। হুম ম্যাক্সিমাম ছিল যে নর্মাল লেখা টেখা করতো, আমরা হুম। নিজেরাও গল্প টল্প লিখতাম। বা রাজনৈতিক পোস্ট ছিল খুবই অল্প, দুই তিনটা লিখতাম, খুবই কম মানে খুবই সেই কম। মধ্যে মাসে দুই একটা লিখতাম হয়তো। কিন্তু আপনার মানে পরবর্তীতে 2014-15 পরে একদম ফ্লিপ হুম। হয়ে গেল, ওরা কিন্তু একদম সাইড হয়ে গেছে। আর হ্যাঁ, তারপর তো আস্তে আস্তে ওরা ইনভ্যালিড হয়ে গেছে, ওদের মানে কোনো ওই যে আপনার ইসে নেই। মাঝে মধ্যে যে রাত্রেবেলায় সাইবার ওয়ার গুলো হতো, হ্যাঁ। এইগুলো কিন্তু ওদেরকে টিমকে আসলে অনেক পিছিয়ে দিচ্ছে। ফাইনালি আচ্ছা কিন্তু তারা কমেন্ট সেকশন ব্লক করে, কমেন্ট সেকশন বন্ধ করে কিন্তু তারা এগুলো থেকে আচ্ছা, সরে গেল। তাহলে এটা বলেন তো যে বিএনপির এত শক্তি, এত সাপোর্ট, এতই, এই যে আমরা ফ্রি ফ্রি এত সার্ভিস দিতেছি, কত হুম। ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী বিএনপির ফোল্ডে কথা বলতেছে, তারপরে সব সময় সবাই বলে বিএনপির কোনো শক্তি নেই, বিএনপির কোনো অনলাইন ফোর্স নেই। এটা কি আপনাদের ভাই, কমান্ডার রিয়েলাইজ অনলাইন করতে পারে ফোর্স না? নাই ব্যাপারটা না না, আমার কাছে যেটা মনে হয় যে মেইন স্ট্রিম ফোর্সটা বিএনপির নাই, অনলাইন ফোর্স তো মানে বেসিক্যালি অনলাইন ফোর্স যদি কিছু কমও থাকে আমরা ওইভাবে টের পাবো না, কারণ আমরা তো এখনো পর্যন্ত আমাদের দলের জন্যই লিখতেছি। আমাদের হুম আশেপাশে যারা আছে, আমাদের যারা ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স, এরা সবাই বিএনপি পন্থী। তো আমাদের যদি কিছুটা কম থাকেও সেটা আমরা ওইভাবে হয়তো টের পাবো না। But হুম মূল প্রবলেমটা হলো যে মেইন স্ট্রিম যে জায়গাটা, সেখানে আমরা খুবই দুর্বল। দেখেন আমাদের আমাদের ভিতরে কয়টা মানুষ একটা পত্রিকাতে কলম লিখে, হুম হুম কয়জন? আমি তো দেখি কেউই লিখে না, হুম কেউই হুম। লিখে না। ফায়াজ ফায়াজ সাহেব লিখে, কিন্তু সে তো ওই সময়কার কেউ না। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সে তো ওই সময়কার কেউ না। না, সে ফায়াজ লিখতেছে, সাহেব তো ওই এখন সময় কেউ না। বিএনপি পিএনপি হয়ে গেছে পুরোপুরি। হুম হ্যাঁ, তারপরে জিয়া ভাই লিখতেছে, কিন্তু জিয়া ভাইও তো জিয়া ভাই অবশ্য পুরনো, জিয়া ভাই পুরনো, হুম। কিন্তু তখন জিয়া তো উনি ভাই আমাদের জিয়া ভাই পক্ষে, পুরনো। হ্যাঁ, আমাদের পক্ষে তো ওইভাবে তখন ছিল না উনি। হ্যাঁ, বাট একেবারে কোর যারা ছিল বিএনপির দিকে, তাদের কেউই লেখালেখি করে না বা করতে পারে না। কোনো না কোনো একটা গ্যাপ রয়ে গেছে, যার ফলে আপনি মেন স্ট্রিমে ওই দুর্বলতাটা রয়ে গেছে, এবং আমার মনে হয় ওই দুর্বলতা কাটার কোনো চান্স আমি দেখি না। আচ্ছা এখন আচ্ছা। লিখতে হলে আমাদের অ্যাক্সেস থাকবে হয়তো হয়তো সর্বোচ্চ কি বলা হয় ওটার নাম জানি কি, দিনকাল। দিনকালে হয়তো সর্বোচ্চ অ্যাক্সেস থাকবে, এখন দিনকালে লিখে আপনার কি হবে, ওরা না লেখা থেকে না লেখা ভালো। হুম। তা মেইন এটা এটা যে সেন্স বলতে আপনি কি মানে আরো ভালো ভালো পেপার এখন যেগুলো আছে, বাংলা আউটলুক, তারপর এই সেই যেগুলো লিখলে আছে একটু এগুলোতে লেখা মানে। উচিত, হ্যাঁ। এগুলোতে লেখা উচিত। হুম হুম হুম। অ্যাটলিস্ট আর 10 জন মানুষ রাশেদ, পড়বে, সব ধরনের মানুষ পড়বে। আর আমি যদি আমার লোককেই পড়াতে থাকি তাহলে তো লাভ নাই কোনো। রাশেদ। আমার লোককে আমি পড়ে কি হবে? ইফতেখার ভাই, আপনাকে যদি জি। জিজ্ঞেস করি যে আপনার যে পরিচয় এবং আপনার মাথার ভিতর যে বিএনপি, আপনি এটা সরায় রেখে একজন একজন হুম। সাধারণ বাংলাদেশী নাগরিক হিসেবে, এই যে বাংলাদেশের 53 বছরে যা যা হয়েছে আপনি এই ব্যাপারে ওয়াকিহাল আছেন, এইটার উপর বেস করে আপনি বিএনপি যদি ইলেকশনে জিতে ইনশাল্লাহ সরকার গঠন করে, আপনি হুম। আপনার এক্সপেকটেশন কি একদম পিওর একজন বাংলাদেশী নাগরিক হিসেবে? এবং আপনার এক্সপেকটেশনটা আমি মাটিতে পা রেখে বলতে চাই, বলবেন যেটা মানে আ- যেটা করা আ- সম্ভব। আমার যেটা চাওয়া, সেটা আমার দলের কাছ থেকে আমি বেশি চাইবো, স্বাভাবিক। আমি চাইবো যে একটা ওয়েলফেয়ার স্টেট হোক বাংলাদেশ। আমার যেটা যেটা পছন্দ, একটা ওয়েলফেয়ার স্টেটের মতো একটা দেশ হোক, এটা এখানে মানুষজন একটু শান্তিতে থাকুক। আহামরি এত এত আইডিওলজি নিয়ে তর্ক বিতর্ক যেগুলো হচ্ছে, এগুলো কোনো দরকার আমি দেখি না, কোনো দরকার দেখি না ভাই। কি করবেন আপনি? লেফট হয়ে বা কি করবেন, রাইট হয়ে বা কি করবেন? হ্যাঁ, ওই আপনাকে ভাতই খাইতে হবে।
রাত্রিবেলায় হলে আপনার পোলাপান নিয়ে একসঙ্গে বসে আড্ডাবাজি করবেন। তো এই জিনিসগুলো আপনি একটু শান্তিতে করেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি একটু শান্তিতে থাকেন, 5 বছর পরে ভোটটা দেন। আপনি সরকারি অফিস থেকে দেখেন, আপনাদের আপনারা যেখানে আছেন, আপনি যদি একটা কোম্পানি খুলতে চান, একটা কোম্পানি যদি আপনার ফর্ম করতে চান, একটা ইন্ডাস্ট্রি করতে চান, আপনাকে কিন্তু পেপার ওয়ার্কটা করতে পারেন আপনি 5 মিনিটে, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আপনার পেপার ওয়ার্ক শেষ করতে পারেন। হ্যাঁ, তারপর যদি আপনার বিল্ডিং করতে হয় একটা কোম্পানি, সেটা করতে আপনার যেটুকু সময় লাগে। আর আমাদের দেশে আপনি আসেন, আপনি একটা বিল্ডিং বানাবেন 10 বছর ধরে, আর পেপার ওয়ার্ক করবেন অন্তত 5 বছর ধরে, আপনি কোনো জায়গা থেকে কোনো পারমিশন পাবেন না। এই কাজগুলো ইজি হইতে হবে, এই কাজগুলো খুবই ইজি হইতে হবে। এটা আমি আমার দলের কাছে চাইবো, যে যে যাই করুক না কেন, সেটা সেটা কাজটা যেন সহজ হয়। ফাইল আটকায় রাখা এগুলো কেন ভাই? আপনি এমনভাবে সিস্টেম করেন যেন আপনার সব মানুষ ট্যাক্স দিতে পছন্দ করে, সেভাবে করেন, অসুবিধা কি? আপনি লাইসেন্স গুলো আরো ওপেন করে দেন, সিন্ডিকেট থাকবে না। এই কাজগুলো বিএনপি করুক, এটা আমি চাইবো। তারপরে ওই আওয়ামী লীগের মতো যেন লোক দেখানো, ব্রিজ করলাম, বিল্ডিং করলাম, এসব যেন না হয়। এগুলো না হয় যেন এডুকেশনের উপর একটু জোর দেয়, তারপরে হ্যাঁ, হেলথের ওয়াসিম উপরে ভাই, জোর দেয়। ওই যে ওয়াসিম হুম। ভাই, এখানে আমি আপনাকে যদি একটু মানে থামাই, একটা মানে উল্টা দিকের যদি কোশ্চেন করি, যে সব সময় হয় কি, হুম। যে ধরুন আপনি বললেন না যে সিন্ডিকেট গুলা ভাঙতে হবে, এই যে ইউটিলিটি হুম। সার্ভিস, যে আমি আমি চাচ্ছি সবকিছু আমাদের অনলাইন হুম। হয়ে যাবে, অনলাইনে একটা আমি হুম। পারমিট পেয়ে যাবো সব, আমি একটা আমাকে দালালদের এগুলা দালালদের ইয়ে ধরতে হবে না। হুম। এই হুম। কাজটা করতে গেলে ধরেন কথার কথা, যে কোনো একটা একটা ইউটিলিটি সার্ভিস আমি ধরলাম, ধরেন পানি উন্নয়ন বোর্ড, যে পানি হুম। উন্নয়ন বোর্ডের আমাদের পানির একটা, আপনি একটা বাসার জন্য আপনি পানির লাইন নিতে চাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে, এটা সব পুরো জিনিসটা গিয়ে অনলাইনে হয়ে যাবে, যে আমাকে আপনাকে হুম। ওখানে অফিসে গিয়ে ওই লাল ফিতার দৌড়াদৌড়ি, ওই আপনি খালি 7 দিন হুম। চক্কর কাটবেন, ফাইল এক এক টেবিল থেকে আরেক টেবিলে, এটা করতে চাচ্ছেন না। এখন আপনি ধরেন আজকে যদি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, যে ঠিক আছে, ইলেকশন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এসে হুম। বললো যে ঠিক আছে, আমরা এখন থেকে পানি উন্নয়ন বোর্ডের সমস্ত ইয়ে আমরা অনলাইন করে দিলাম। এখন হুম। আপনি কি বলতে পারবেন যে ধরেন আপনার সেই পানি উন্নয়ন বোর্ডে আপনাদের যে শ্রমিক দলের যেই নেতারা যারা আছেন ওখানকার, হুম। আপনাদের যে সিপিএ হুম। থাকে না, হুম। তারা হুম। যে হুম। সেটাকে বাধা দিবে না, তার নিজের দলের সিদ্ধান্তকে যে তারা বাধা দিবে না, এই হুম। ব্যাপারে কি আপনি আপনি দলের একজন সদস্য হিসেবে আপনি কি এটা, আপনার কি মানে মনে হয় যে ওই দিক থেকে, তাদের দিক থেকে কোনো বাধা আসবে না? আমি একটা কথা বলি ভাই, কথাটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে প্রত্যেক দলেই কিছু বদমাইশ লোকজন থাকে, বিভিন্ন ধান্দাবাজ লোকজন দলগুলোর মধ্যে ঢুকবেই ভাই। এটা আপনি ইসলামের দল জামাতের কথা যদি বলেন, তাদের মধ্যেও আছে। বাংলাদেশটা ভর্তি এরকম মানুষ, আপনি হ্যাঁ, কি বাংলাদেশটা করবেন, ভর্তি, বাংলাদেশ বাংলাদেশের ভর্তি যাদেরকে এরকম ভালো মানুষ। মানুষ বলি আমরা, হুম। যাদেরকে আমরা মজলুম বলছি ভাই, ওই মজলুমের মধ্যেও মহাজন আছে, বহুত আছে, হুম। হুম। আচ্ছা জালেম ওকে। আছে। ওটা আপনি এড়াতে পারবেন না। কারণ ঘটনা হচ্ছে যে এরকম যে লোকজনগুলো থাকবে, তাদেরকে আপনি ডিল করবেন কিভাবে? আমার মনে হয় গত 17 বছরে বিএনপির যে এক্সপেরিয়েন্স, এতে এই ধরনের লোকজন বিএনপিতে আর প্রায়োরিটি পাবে বলে আমার বিশ্বাস হয় না। তারেক রহমানের কথাবার্তা যতটুকু শুনি, ওনার সঙ্গে যতটুকু শুনছি, এতে আমার একটা বিশ্বাস জন্মাইছে যে এই মামা খালা করে বা এইসব দলবাজি গ্রুপবাজি গুটিবাজি করে বিএনপিতে আর কেউ সুবিধা করতে পারবে না। এটা আমার বিশ্বাস। বাদ ওয়াসিম বাকিটা ভাই, কি হবে এটা দেখা ওয়াসিম যাবে। ভাই, আপনার হুম। একটা কোয়েশ্চেন এখানে আমার করতেই হবে। হুম। আমি বিএনপির বাইরের একজন, রাশেদ যেরকম বিএনপির সাপোর্টার, আমি বিএনপির সাপোর্টার না, বাট আমি বিএনপির ওয়েল উইশার, এবং আমি চাই বিএনপি বা অন্য যেই দলই মানে বাংলাদেশের পক্ষের দল যেই হোক, তারা ভালো করুক। হুম। আমার মানে আমি আমি আপনি তো আর জানেন আমি একজন নিউট্রাল, আপনি তো সবাই আগে থেকে হুম। জানেন। এখন আমার রাইট। অবজারভেশন হলো আগস্টের হুম। 6 তারিখ পর থেকে এবং এর কিছুদিন আগে থেকে আমি বিএনপির হাইকমান্ড, এই তিনজন মানুষ, তারেক রহমান বলেন, তারপর এই যে মির্জা ফখরুল, তারপর রিজভী, বা হুম। বিএনপির যে থিঙ্ক ট্যাঙ্কটা, এদের আচরণ কমপ্লিটলি, এর আগে ছিল আমি এদের মানে বকা দিতাম, বুঝছেন, এবং হুম। সমালোচনা করতাম, এবং এটা প্রচুর মানে আপনি হয়তো লেখাও দেখছেন এদের হুম। সমালোচনা নিয়ে, এটা সেটা। কিন্তু এখন আমি তাদের কার্যকলাপে মুগ্ধ, মানে তারা আমার হুম। ভক্ত বানায় ফেলছে, বুঝছেন। মানে আমি যদি ওই Good. জায়গায় থাকতাম, তার মানে আমি মনে হুম। হয় না এত ভালো মানে করতে পারতাম তারা যেরকম, মানে তারা আসলে সুন্দরভাবে যেভাবে হওয়া দরকার, মানে হুম। মাথা ঠান্ডা করে সেইভাবেই, যে জায়গায় সাপোর্ট দরকার, যে জায়গায় যে কাজটা দরকার, যে জায়গায় মানে তেল মারা দরকার, যে জায়গায় একটু লাঠি পিড়া করা দরকার, সব ঠিক মতো করতেছে। হুম। অ্যাজ আ, আপনি বিএনপির ইনসাইডার হিসাবে আপনি কি এই জিনিসটা টের পাইছেন? আপনারা তো আগে থেকেই, কারণ পার্টি হিসাবে আপনাদের লিডারকে ফলো করতে হয়, কিন্তু আপনারা কি পরিবর্তন দেখতে পান? কারণ আউটসাইড থেকে ভাই, আমি আমি দেখতেছি। আমি আমার প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। হ্যাঁ, হ্যাঁ। একদম আমার নিজের একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার বাবার একটা জায়গা আছে, বুঝছেন। হুম। হুম। জায়গাটা, আমার বাবা মারা যাওয়ার পরে
আপনার যাদের কাছে ভাড়া দেওয়া ছিল, ডেট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু তারা জায়গাটা ছাড়তেছে না, তারা জায়গাটা ছাড়তেছে না। ঠিক আছে, আমার কিন্তু সাহসে কুলাচ্ছে না যে আমি যে জায়গাটা আমার জায়গা, কিন্তু হ্যাঁ, আমার জায়গাটা আমি যে দখল করে নিব, এটা আমার সাহস এখন কুলাচ্ছে না। কারণ আমি ভাবতেছি যে আমি যদি এই কাজটা করতে যাই, আমার দলের বদনাম হবে, দল কিন্তু আমার এগেনস্ট অ্যাকশন নেবে। চিন্তা করেন কি অবস্থা। হ্যাঁ। আমি পারতেছি না ভাই, কিন্তু আমার এটাকে সম্পূর্ণ পেপার পেপার আমার পক্ষে, সবকিছু আমার পক্ষে, এবং আমার ফুললি রাইটস আছে এটা 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 আমার জিম্মাতে নেওয়ার, হুম কিন্তু আমি নিচ্ছি না, নিতে পারছি হুম না। হুম হুম। তা কারণ আমার তো ভয়টা আছে আমার হ্যাঁ দল অ্যাকশন নেবে। হ্যাঁ হ্যাঁ। ওরা যদি বাই চান্স যদি আমি আমাকে এক্সপ্রেস করতে না পারি বা কিন্তু এটার পেপারসে বাইরেও যদি এটা তো উল্টাপাল্টা একটা যাই। সুন্দর যে হুম তার দলের ভিতরে তারা ক্লিন আপ করতেছে, দ্যাট ইজ গুড। হুম কিন্তু এর বাইরেও ধরেন রাষ্ট্র চলে, এখন তো একটা ইন্টারিম গভর্নমেন্ট চালাইতেছে, এবং আমরা একটা হুম রেভলিউশন, একটা একটা অভ্যুত্থান থেকে উঠছি, এবং ইয়াংদের দল আসতেছে। সেই জায়গায় মাথা ঠান্ডা করে যেভাবে যেই ধরেন 31 দফা হোক অথবা অন্যান্য যেই প্র্যাকটিক্যাল কথাবার্তা হোক, মিডিয়া প্রেজেন্স হোক, সেই চেঞ্জ গুলা হুম। কি দেখতেছেন আপনারা, নাকি আগের মতোই মনে হইতেছে আপনার না, কাছে? বিএনপির মধ্যে তো চেঞ্জ আছে, বাট এই চেঞ্জটা বিএনপির সঙ্গে আমাদের সাধারণ মানুষদের মধ্যে আসা দরকার ভাই। এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ। দেখেন চারদিকে যে অবস্থা, হুলস্থুল চলতেছে, মব কালচার চলতেছে, এটা খুব টেরর অবস্থা আছে। বিএনপি যে ভূমিকাটা নিচ্ছে, এই ভূমিকাটা সব দলের নেওয়া দরকার, সব মানুষের নেওয়া দরকার। হ্যাঁ। না, আমি বলতেছি বিএনপি হাইকমান্ড নিছে, কিন্তু বিএনপির ভিতরে তো সব জায়গায় সবাই এটা নেয় নাই। আপনি একজন ভালো না, লোক। সবাই সবাই ভাই, সবাই সবাই নিবে না, এটা জানা কথা ভাই। এটা আচ্ছা। আপনি যেভাবেই তাকান না কেন, সবাই নিবে না। কারণ সব সব মানুষকে তো আপনি ফিল্টার করে নিতে পারবেন না জাফর ইকবালের মতো করে। তো সাধারণ অনেক মানুষই ঢুকে যাবে, তাদের অনেক ধরনের উদ্দেশ্য থাকে। আস্তে আস্তে হয়তো এগুলা আপনি মানে আহ, খুঁজে বের করতে পারবেন, বাছাই করতে পারবেন আস্তে আস্তে। তো কিছু তো আচ্ছা, আর উল্টাপাল্টা মানুষ আর একটা ঢুকবে। কোয়েশ্চেন করবো, এটা আমার লাস্ট কোয়েশ্চেন। হুম বিএনপির পক্ষে সবচেয়ে বড় সমালোচনাটা আমি দেখি যে যারা নর্মাল মানুষ তারা বলে যে তারা মনে করে যে, আমাকে বলে যে ভাই আপনি তো বিএনপির সাথে জড়িত, হোয়াট এভার ইট ইজ, আপনি জিজ্ঞেস করেন তো বা আপনি বলেন তো এই জিনিসটা কেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ তাদেরকে ভুলায় ভালায় তারা ফেল করবে, এবং আওয়ামী লীগ জাস্ট কিছু দিনের মধ্যে, 3 বছর বা 5 বছরের মধ্যে হোক, তারা আবার এসে ক্ষমতা নিয়ে নেবে। এই ভয়টা মানুষের মধ্যে কিভাবে ঢুকছে যে বিএনপি কে এত ইজিলি ম্যানিপুলেট করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে পড়বে, বা তাদেরকে মানে জাস্ট মানে তাদের ভয় হলো যে কালচারাল ফোর্স, প্রথম আলো গং হুম। বা যেটাই হোক, এটা আবার অ্যাক্টিভেট হবে, আবার আবার বা ভারত আরো শক্তিশালী হবে, জাস্ট বিএনপির কাছ থেকে ওই মোয়াটা ছিনে নিবো আর কি, এরকম এরকম একটা আচ্ছা কথা আমি প্রায় বা শুনি। এখানে কয়েকটা পয়েন্ট এখানে আছে। এখন যেমন যদি ইন্ডিয়ার কথা যেটা বললেন, দেখেন বাংলাদেশের এই লাস্ট 53 বছরে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে গেছে যতবার, ততবার বিএনপি পাওয়ারে ছিল, ততবারই বিএনপি পাওয়ারে ছিল, ছিল হুম না ভাই? হুম দেখেন, হুম আপনি হিসাব করে দেখেন। অফকোর্স। এই এই যে উলফা নিয়ে যেসব ঝামেলা, সেগুলো আমাদের উপরে, 10 টা কষ্ট নিয়ে যে ঝামেলা, সেগুলোর দায় আমাদের উপরে। তো আমরা কিভাবে ইন্ডিয়াকে সাপোর্ট দিলাম? এই লাস্ট যে ঘটনাগুলো ঘটাচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া বর্ডারে যে মার্চটা, এটা তো আমরাই করলাম ভাই। তাহলে আমরা কিভাবে করবো? আর আওয়ামী লীগের কথা যেটা বলতেছেন, আমার দল কি বলতেছে আমি জানি না। আমার দল কি বলতেছে বা কি ভাবতেছে আমি সেদিকে যাচ্ছি না। আমার আমার জায়গা থেকে আমার দলের আপনার দল না, পক্ষের কথা সাধারণ আমার, মানুষ বলে, হ্যাঁ এটা সাধারণ হ্যাঁ, আমার মানুষের জায়গা কথা থেকে আমি বলি। হ্যাঁ হ্যাঁ। আজ থেকে এই দেখেন, আমরা কিন্তু একসময় খুব চিল্লাতাম যে জামাত ইসলাম গণহত্যা করছে, জামাতের রাজনীতির অধিকার নাই, বলছি না আমরা? হুম অনেক হুম সময় তো হুম বলছি, অনেকেই হুম বলছি। হুম। হয়তো আমি বা আপনি নাও বললেও অনেকে বলছে, বা এটা অনেকে আমাদের মোড়ের কথা ছিল, এটা হ্যাঁ, না সত্য কথা। বলছি, এটা আমরা বলছি হ্যাঁ। হ্যাঁ। আমি তো এখন নিজেই বলছি। জামাত জামাত যে সিট পাচ্ছে, তিনটা তিনটা পাক বা 13টা পাক, আপনি তো এটাকে ডিনাই করতে পারবেন না। কোনোভাবেই না। আপনি যদি এটাকে ডিনাই করেন, তাকে যদি 13% মানুষ ভোট দেয় বা 3% মানুষ ভোট দেয়, আপনি এই 3% মানুষকে ডিনাই করতে পারবেন না কোনোদিনও। যদি আপনি করতে যান, তাহলে কিন্তু আপনি নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবেন। তা আওয়ামী লীগকে যদি মানুষ ভোট দেয়, তো তারা আসবে, না দিলে আসবে না, হিসাব সিম্পল। আওয়ামী লীগকে যারা ভোট দিচ্ছে তাদেরকে কন্ট্রোল করার কোনো রাইট আমার নেই। আওয়ামী লীগ খুন করছে, আমি খুনের বিচার করবো। আওয়ামী লীগকে আমি কিভাবে কন্ট্রোল করবো? সে আমাকে খুন করছে, সে আমাকে গুম করছে, সে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে, আমি সেগুলোর বিচার করবো, বিএনপি সেগুলো করবে। বিএনপির চেয়ে বেশি টর্চার তার কেউ হয় নাই। এই গত 2 মাসে জুলাই আন্দোলনেও যেটা হয়েছে, সেটাও কিন্তু বিএনপি এই 17 বছরে যে পরিমাণ টর্চার হয়েছে, তার ধারে কাছেও আসা যায় না। তো বিএনপি এগুলোর বিচার করবেই। বিএনপি সেই ক্ষোভ, সেই খেদ বিএনপির আছে। তো হুম। বিএনপি যেটা করছে সেটা হচ্ছে এটা কি বিএনপির আপনি মুখে, দলের ভিতর থেকে বুঝতে পারতেছেন যে হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি, এটা বুঝতে এটা তো ভাই। এটা আমি এটা তো যে বলা আমাকে উচিত যে গুম হ্যাঁ। করছে, ভাই আমি একটা জিনিস বলি, আমাকে যে গুম করছে, হ্যাঁ, আমাকে যে টর্চার করছে, তাকে তাকে সেই ঘটনাগুলো যদি বিচার না করে, আমি আমার দলের কাছে জবাবদিহি চাইবো না?
আমি তো অবশ্যই চাইবো যে ভাই এটা কেন করলা না। হুম যদি হুম আমি হুম জবাব দিই চাওয়ার মতো পজিশনে থাকি, তাহলে আমি আমার যে লিডার থাকবে তার কাছে আমি চাইবো। আর যদি আমি সেটা চাইতে না পারি, তাহলে আমি চুপ হয়ে যাব। এটা তো স্বাভাবিক। বাট আমাকে তো জানতে হবে যে দল কি করতে চাচ্ছে, এটা নিয়ে। দলের একটা অবস্থা তো আমাকে 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 জানতে হবে তার। তো এটা তো মানে স্কেপ করে যাওয়ার কোনো সুযোগ আমি দেখি না। বিএনপির যে দুর্নামটা হচ্ছে, সেটা হচ্ছে বিএনপির কথার জন্য। বিএনপি কথা যে খারাপ বলছে, ভুল বলছে, তাও তো না। বিএনপি যে কথাগুলো বলতেছে ঠিক কথাই বলতেছে। এগুলোকে মিসলিড করছে ওই যে কিছু ওই যে ছাত্রী আছে, এই ছাত্রীগুলা। আপনিও চেনেন ছাত্রীদেরকে, আমরা সবাই চিনি। যারা বাংলাদেশে একটা গ্যাঞ্জাম গন্ডগোল লাগিয়ে নিজেরা অনেক ভালো থাকতে যাচ্ছে, তারাই কাজগুলো করতেছে। এটা হুম তাদের বয়ান। এখন সমস্যাটা হচ্ছে যে এদের প্রচুর ফ্যান ফলোয়ার হয়ে গেছে, প্রচুর হুম ফ্যান হুম ফলোয়ার হয়ে গেছে। এখন কি করবেন? হ্যামিলিয়নের বাচিয়ালারও বহুত ফ্যান ফলোয়ার ছিল, কিছু হুম। করার নাই। কিছু করার নাই। তো আমরা এখন এই ক্ষেত্রে হ্যাঁ, জি জি ভাই বলেন। ইত্তেখা ভাই, আমি এই হুম জিনিসটা তাহলে একটা আরেকটু অন্যভাবে একটা আলোচনার দিকে যাই। এই যে আমার একটা দৃঢ় বিশ্বাস যে সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী আর আওয়ামী লীগের পলিটিক্সটাকে আমার কাছে প্রচন্ড রকম নেগেটিভ মনে হয়। মানে মানুষের মানুষ কালকে আজকের থেকে কালকে কিভাবে ভালো থাকবে এর থেকে এদেরকে মনে হয় আমরা কিভাবে আজকের থেকে কালকে বেশি প্রভাব খাটাতে পারবো, বেশি শক্তি অর্জন করতে পারবো, এইটাই কেন জানি মনে হয় যে এই দুই পলিটিক্যাল পার্টির মোটো। কিন্তু সেই জায়গায় ওই জিনিসটা মাথায় রেখে বলতেছি, যেমন জাতীয় নাগরিক কমিটি দুদিন আগে তাদের যে স্বাস্থ্য বিষয়ক পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে, সেটা পাবলিশ করছে কয়েকদিন আগে। আমি এটা হুম পড়ে দেখছি, দিস ইজ রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল। লাইক মানে আমার এটা হুম দেখে মনে হয়েছে যে এদের মধ্যে যে নাসিরের মতো লোক আছে, এদের মধ্যে হুম সার্জিসের মতো লোক আছে, এরকম লোক সব পলিটিক্যাল পার্টিতে থাকবেই। হুম তারপরও যদি তারা স্থায়ীভাবে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা জায়গা করে নিতে পারে এবং এই ইয়ের থেকে আওয়ামী লীগ এবং জামাতের কাছ থেকে কিছু ক্লাউড খেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসতে পারে টু পার্টি সিস্টেমে, আপনার কি মনে হয় না যে এটা ভবিষ্যতে বিএনপির হয়ে যারা রাজনীতি করবে তাদের জন্য একটা বেটার রাজনীতির সুযোগ দিবে? কারণ বেটার রাজনীতি বলতে আমি এটা বুঝাইতেছি যে খালেদা জিয়ার মতো ভুগতে হবে না, আপনাদের মতো ভুগতে হবে না পরের জেনারেশন রে। আপনারা তারা ডিবেট করবে কিভাবে দেশের মানুষের আরো ভালো করা যায়, রাদার দেন জেলে সময় কাটানোর থেকে। আপনি কি এই মানে আশাটা দেখেন? হ্যাঁ, ছাত্ররা আসলে তো একটা প্রো বাংলাদেশ পলিটিক্স তৈরি হবেই বাংলাদেশে। এটা খুব মানে সাধারণ হিসাব আমার আমার হিসাবে বলে তো এটা খুব আপনারা ওয়েলকাম করেন এটাই করতে তাদের যাচ্ছে। নাকি, এটাই তো? আমরা তো ওয়েলকাম করছি, আমরা তো ওয়েলকাম করছি বিষয় হচ্ছে তাদেরকে। ওয়াসিফ ভাই, আপনারা কি আপনারা কি আন্তরিকভাবে চান যে বাংলাদেশে একটা স্ট্রং একটা আরেকটা মানে পলিটিক্যাল পার্টি তৈরি এখন অবশ্যই একটা একটা তো ভ্যাকিউম তৈরি হয়ে গেছে, এখন এই হুম ভ্যাকিউমটা ফিল আপ করার জন্য আপনারা কি আন্তরিকভাবে চান এবং আপনারা কি আন্তরিকভাবে সহযোগিতা করবেন যে আরেকটা স্ট্রং একটা পার্টি দাঁড়াক, নাকি আপনারা চাচ্ছেন যে অবশ্যই। আপনাদের সমস্ত আপনাদের যে বিপরীতে সমস্ত পার্টিগুলো আপনারা চাচ্ছেন যে তারা নিজেরা নিজেরা তারা সবসময় একজন আরেকজনের পিছনে লেগে থাকুক, তারা যেন স্ট্রং হতে না পারে? ভাই একটা স্ট্রং পার্টি যদি না থাকে, অপোজিশন না থাকে, আমরা আমাদের কোনো কাজের সফলতা ধরে রাখতে পারবো না স্ট্রং অপোজিশন না থাকলে। সো স্ট্রং অপোজিশন আমাদের নিজেদের স্বার্থে আমাদের দরকার। শুধু বিএনপি বলে কথা না, যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা স্ট্রং অপোজিশন লাগবে। আর সেই অপোজিশন আওয়ামী লীগের মতো হওয়ার চেয়ে বা সেই অপোজিশন জামাতের মতো এক্সট্রিমিস্ট হওয়ার চেয়ে যদি ছাত্ররা হয়, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ওয়েলকাম করবো, এবং আমার ধারণা আমার দলও তাদেরকে ওয়েলকাম করতেছে। আচ্ছা, জামাত প্রবলেমটা হচ্ছে কি শিবিরের জানেন? যে কথাটা বললেন প্রবলেমটা যে হচ্ছে কি জানেন? হ্যাঁ একটু বিশেষ করি, প্রবলেমটা হচ্ছে হ্যাঁ যে ছাত্ররা তাদের পিছনে দুইটা সাইনবোর্ড নিয়ে আসতেছে। এক তো ছাত্ররা এক সময় তো বলছেই যে কি সোনার বাংলায় শেখ মুজিবের ঠাঁই নাই নাকি, সরি শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এক সময় বলছে। সেই শেখ মুজিব তাদের ভিতরে এখনো কিছুটা হলেও আছে, মুখে তারা যাই বলুক না কেন। সেই ধরনের লোকজন ছেলে পেলে ওদের মধ্যে এখনো আছে প্রচুর। আর জামাতের যে আইডিওলজি, সেই হ্যাঁ আইডিওলজি হ্যাঁ। লোকজন ওদের উপরে অনেকটাই ভর করে আছে। হ্যাঁ, এই ভরটা যতদিন করবে ততদিন পর্যন্ত বিএনপি যত চেষ্টা করুক না কেন বা ছাত্রদের মেইন নেতৃত্ব যত চেষ্টা করুক না কেন, একটা ডিস্টেন্স থেকে যাবে। এই ছাত্ররা যদি একদম ফ্রেশ ছাত্র হিসাবে রাজনীতি করতে আসে, দেখবেন যে বিএনপি এদের সবচেয়ে কাছের বন্ধু হবে, সবচেয়ে কাছের বন্ধু হবে। জি। জামাতের ব্যাপারে আপনাদের অফিসিয়ালি কি জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব দেখা যাইতেছে একরকম বলতেছে, এবং গত 6-4 মাস 5 মাস আমরা দেখলাম যে জামাত শিবিরের পক্ষ থেকে প্রচুর বকাবকি, গালাগালি, নোংরা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে মির্জা ফখরুল তারপর অন্যান্যদের বিরুদ্ধে।
এবং দল হিসাবে আপনারা কিভাবে দেখেন যে জামাত শিবিরের সাথে ভাই আপনারা এটা? দল হিসাবে আমি কিছু না বলি, হ্যাঁ, দল আচ্ছা হিসাবে আমার আচ্ছা, পক্ষ বলা ঠিক হবে না। পার্সোনালি বলেন তাহলে যে জোট। জামাত তো এমনই ভাই, এটা তো আমরা দেখে আসছি বহুদিন ধরেই। ওরা আমাদেরকে হুম, গালাগালি করবে। ওয়াসিম হ্যাঁ ভাই আরেকটা জিনিস অ্যাড করে দিই হ্যাঁ। এদের সাথে, আপনার বলতে হুম। সুবিধা হবে। এই 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 3 দিন আগে জামাতের আমির বলছেন যে তার একটা পোস্টের মধ্যে হুম। 20,000 জামাতের আঠারো লোকজন তাকে আঠারো গালাগালি হাজার করছে, ছয়শো আঠারো 18,000 হাজার লোকজন গালাগালি করছে, এবং তারা 12,000 হুম। শেয়ার করে আরো মানে মানুষকে ডাক দিছে তাকে গালাগালি করার জন্য। এটা মাথায় রেখে, এটা মাথায় রেখে বলেন। এবং শাহবাগী বলছে ভাই যে আমার দেখা আমার মনে হচ্ছে যে জামাতের হুম। আমি যদি শাহবাগী হয় আর পৃথিবীতে আর আর শাহবাগী বলতে আর কে থাকবে তাহলে? মানে কি এটা ভাই মাথায় রেখে জামাতের বলেন। জামাতের রাজনীতি আমরা শুরু থেকে দেখতেছি, ওরা এমনই। সেই যে বাঁশের কেল্লা মনে আছে, নাটকের ছবি এনে বলতো যে এই ঘটনা ঘটে গেছে। হ্যাঁ। আমি স্পেসিফিক ঘটনা মনে নাই, এমন ঘটনা কিন্তু ঘটছে ওদের বাঁশের কেল্লা নিয়ে। হ্যাঁ, নাটকের ছবি ওই যে চঞ্চল নাকি জানি ছিল না, ওর ছবি এনে হ্যাঁ, বলতেছে এটা অমুককে তো ধরে বেঁধে রাখা হয়েছে। করছে তো এই কাজ ভাই, প্রচুর ফানি ফানি কাজ করছে। এই সেম কাজগুলো জামাতও করছে, আওয়ামী লীগও করছে। জামাত হয়তো একটু একটু ওই বস্তি লেভেলে করছে, আওয়ামী লীগ হয়তো একটু স্মার্ট লেভেলে করছে। এই তো পার্থক্য, আর কি। তো জামাতের আমির সাহেব বলছে আর বলদাকে বলছে। তো জামাতরে আমাদের আপনারা মানে রাজনীতি, কোনো স্পেস দিতে চান না বা করতে চান না মানে আমি পার্সোনালি আমি কিছু? ব্যক্তিগত না, স্পেস দেওয়া না দেওয়ার কিছু নাই, তাদের রাজনীতি করার রাইট আছে, তারা রাজনীতি করবে, অসুবিধা কি। আচ্ছা। কিন্তু যদি যদি আমাকে আমার দিক জায়গাতে যাবে, আমার পার্সোনাল জায়গাতে আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমার যদি আমার দিকে আঙুল তোলে আমি তার দিকে আঙুল তুলবো। হ্যাঁ, ছাত্ররা একটা কথা বললে হয়তো আমি দুইবার চিন্তা করবো যে না, এরা নতুন আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে, বুঝতে কথাটা বলে পারছি। ফেলছে, হয়তো এই 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 কনসেপ্টটা আমার কাজ করতে করতে পারে। কিন্তু যখন জামাত বা আওয়ামী লীগ কথা বলবে তখন এটা কাজ করবে না। তখন তাদেরকে আচ্ছা। সমানে সমানে আসতে হবে। জবাব, কথা বললে তার সমুচিত জবাব তাদেরকে পেতেই হবে, এটা কোনো ছাড় নাই। হ্যাঁ। আচ্ছা, ইফতেখার ভাই আমরা মানে অনেক এনজয় করলাম আপনার সাথে। তোমাদের কেউ কোনো কোয়েশ্চেন থাকলে সে আমার লাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন। তারপর আমরা শেষ করে দিব সব। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন, ওকে। ঠিক আছে? আচ্ছা, এই এই কোয়েশ্চেনটা অ্যান্সার না দিলেও পারবেন, কিন্তু ওকে। এটা অনেকে, আপনি ঠিকভাবে অ্যান্সার দিলে অনেকের পছন্দ হবে না। আজকে যদি ওকে। সিচুয়েশনটা ভাইস ভার্সা হতো, যে আমাদের বিএনপি, আমি আমার বিএনপি বলতেছি, আমার বিএনপি যদি আজকে ফ্যাসিস্ট হইতো আর আওয়ামী লীগ যদি মজলুম হইতো, অগাস্টের হুম। 5 তারিখে যদি খালেদা জিয়া বাংলাদেশ থেকে পালায় যেত, ঠিক আছে, হুম। এই 7 মাসে আমরা কয়েকশো নাটক দেখতাম, যেই নাটকগুলি দেখে মানুষজন রীতিমতো কাঁদতো। যে আওয়ামী ছাত্র যুবলীগের ওয়াসিম ইফতেখারের 2টা বাচ্চা থাকা অবস্থায় আহ, হুম। কিভাবে সে জেলে ছিল সেটা নিয়ে নাটক হতো, এবং সেই নাটক দেখে হুম। সবাই কাঁদতো। এবং হুম। কবিরা কবিতা লিখতো, আহ ভয়াবহ সুন্দর গান হয়তো, ওই গান থেকে আমি আপনাকে আনতাম। হুম। কিচ্ছু হয় নাই, অ্যাবসলিউটলি জিরো। গত 6 মাসে হুম। এই ধরনের আপনি একটা না, নাটক হয় নাই। দেখছেন? কিচ্ছু হয় নাই। না তা না না আপনার না কি না না না। মনে হয় না দিস ইজ দ্য হুম। বেস্ট টাইম ফর বিএনপি টু ফাইন্যান্স দিস থিং? যেহেতু হচ্ছে না, আমি অনেক সময় তো আমি অনেক কিছু জাম্প স্টার্ট করাই দিতে হয় কাউকে না। তার তো উচিত 5টা একটা অর্জন মিউজিক ভিডিও খুঁজে বের আমি করা শুরু প্রডিউস করা। করেছি, রাশেদ ভাই, হ্যাঁ, একটা আমি মিউজিক পার্সোনালি, ভিডিও আমি প্রডিউস হ্যাঁ, করেছি। হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। এটা তো আমাদের লোক করছে। আম টকিং অ্যাবাউট, মানে ম্যাসিভ লেভেলে তো হয় নাই, কিছুই হয় না, ট্র্যাডিশনাল। এই যে উনি যেটা বললেন, যে ওয়াসিম ভাই যেটা বললেন যে মেইন স্ট্রিম, মেইন স্ট্রিম সাংবাদিকতা আমাদের লোক নাই, সেরকম ভাবে মেইন স্ট্রিম ইয়াতে এন্টারটেনমেন্টে কিচ্ছু হয় নাই। তাই ওয়াসিম ভাই, আপনার কি মনে হয় না যে বিএনপি এই জায়গায় পুরাপুরি 100% ফেল করছে, যে এই জিনিসটা ফাইন্যান্সিয়ালি হোক বা অন্য কোনোভাবে হোক, যে এই জিনিসটা পুশ বিএনপি করার আসলে জন্য? এই জায়গাটা মানে ঠিক ভুল এটা ভিন্ন ব্যাপার। বাট বিএনপি ব্যাপারটাকে সম্ভবত বা মানে অর্গানিক ডেভেলপমেন্টে সম্ভবত খুব বেশি বিশ্বাস করছে আমার ধারণা। যে জিনিসটা অর্গানিক্যালি যতটুকু হবে সেটাই বোধহয় আসলে, তো একটা সত্য, যেটুকু অর্গানিক সেটাই আসলে, মানে সেটাই তো আসল আসল জিনিস। বাট আমার মনে হয় এই ব্যাপারে বিএনপির তাহলে তো ইনভেস্টমেন্টে কিছুই যাওয়া হয় উচিত। ভাই, তাহলে তো কিছুই অর্গানিক ভাবে তো কিছুই হয় নাই তাহলে। আমি কি তাহলে ধরে নিবো যে তাহলে তার তার মানে কিছু ঘটে নাই? না 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 না। অর্গানিক বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে কালচারাল যে ডেভেলপমেন্টটা, ঠিক আছে, অর্গানিক ভাবে যে সামান্য যেটুকু ঘটছে, হয়তো বিএনপি সেটাতেই সম্ভবত বেশি বিশ্বাস রাখতে চাইছে। বাট কিন্তু সেই কালচারাল এটাতে বিশ্বাস রাখার ডেভেলপমেন্ট, চেয়ে এটাতে বিশ্বাস রাখার চেয়ে ইনভেস্ট করাটা অনেক ভালো। সেখানে কালচারাল ডেভেলপমেন্টটা কিভাবে হবে বলেন? আপনাদের বিএনপির, মানে আমি বলবো যে জিয়াউর রহমানের কালচারাল সাইডে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান যেটা ছিল নতুন কুড়ি, হুম। সেই নতুন কুড়ির সবচেয়ে বড় 3টা পোস্টার, মানে একদম মানে পোস্টার ফিগার 3টা প্রোডাক্ট, তারিন, হুম। তারান হুম। হালিম, আর তারা হচ্ছে হালিম। এরা উঠতে কে? বসতে হুম। শাওন, জিয়া রহমানকে শাওন গালাগালি করে। তারিন এবং তারানা হালিম তিনজনেই হুম। নতুন কুড়ির তিনজনে প্রোডাক্ট। গালাগালি করে।
তিনজনে গালাগালি তিনজনের করে জিয়াউর রহমানকে। তিনজনের বর্তমান অবস্থা আপনি আমার থেকে আপনি আরো অনেক ভালো জানেন। হুম। এটা তো ভাই, বিএনপি এটা বিএনপি এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? হ্যাঁ, কিন্তু এইটা তো আপনি আমরা বুঝি, দিস ইজ উই হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, লাইক রেগুলার পিপলের কাছে জানা তো, দিস ইজ ভেরি উইটি, দিস ইজ ভেরি স্মার্ট থিং ইউ সে, না বাট না সাধারণ মানুষ তো তারপরে বুঝে না এটা। সেক্ষেত্রে আমি ভাই, আমি গত একটু সত আমি হুম আমি আর একটু তাহলে আপনাকে মানে আমি একটু এই ব্যাপারে তাহলে একটু চ্যালেঞ্জ করি একটা একটা কোয়েশ্চেন দিয়ে, সেটা হুম হচ্ছে আপনার দল থেকে সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজন করা হলো, ওকে ভেরি গুড, আমরা হুম খুব খুশি। এখন সেই কনসার্টে আপনি ধরেন আহ আমাদের এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি সরব যে মানুষগুলো ছিল তারা হুম কেউ দাওয়াত পেল না। আমি হান্নানকে দেখলাম না, আমি শাহজাহানকে দেখলাম না, আমি পারসাকে দেখলাম না। যেই ন্যান্সি প্রকাশ্যে বিএনপির পক্ষে তার সমর্থন ব্যক্ত করার জন্য তার মিউজিক্যাল ক্যারিয়ার পরে ডুম হয়ে গেল, আই এম নট শিওর হুম ন্যান্সিকে সম্ভবত আমি সেই কনসার্টে দেখি নাই। আচ্ছা। তাহলে এখন আপনি বলেন কেন সাংস্কৃতিক কর্মীরা আহ হুম আপনাদের আপনাদের সাফারিং নিয়ে তারা গল্প লিখবে, তারা নাটক লিখবে, তারা কবিতা লিখবে, তারা গান বানাবে কেন? আমাদের সাফারিং নিয়ে তো লেখা দরকার নেই ভাই, লিখতে হবে বাংলাদেশের সাফারিং নিয়ে। ওনারা ওনারা আমাদের শিল্পীদের একটা বড় অংশ এই সময়টাতে বাংলাদেশের সাফারিংস নিয়ে কথা বলে না, ওনারা কথা বলছে আওয়ামী লীগের সাফারিংস নিয়ে। আমরা একবারের জন্য চাই না যে ভাই আমাদের পক্ষে ডাইরেক্টলি কথা বলতে হবে, এটা একবারের জন্য আমরা বলি নাই, বাট লিখলে অবশ্যই ভালো। এবং এটা যাতে লেখে সে ব্যবস্থা করতে হবে, যারা আমাদেরকে এতদিন সাপোর্ট দিয়ে গেছে, আমাদের জন্য যারা সাফার করেছে তাদেরকে তুলে আনাটা খুব জরুরি, তাদেরকে সব জায়গাতে অনারটা দেওয়া এটা খুব জরুরি ভাই। এটা যদি ন্যান্সি দাওয়াত পেয়ে না থাকে, কেন পাইনি আমি জানি না, বাট আমার ধারণা ছাত্ররা বোধহয় দাওয়াত পেয়েছিল। ওরা কেন আসে নাই জানি না, আমার ধারণা, আমি কিন্তু নিশ্চিত হয়ে বলছি না। আমি যতটুকু জানি যে ছাত্ররা বোধহয় দাওয়াত পেয়েছিল, ওই যে ওরা সবাই দাওয়াত পেয়েছিল, না না ছাত্র, আসে আমি তো নাই। ছাত্রদের কথা বলছি না, যে যারা এই যে হান্নানের র্যাপ, সেজানের র্যাপ, কথা ও কও আচ্ছা বাবা আচ্ছা গো, আচ্ছা। ও আচ্ছা, বুঝতে পার্থ বুঝতে বুঝতে পারছি, পার্থ বুঝতে যে মেয়েটা বুঝতে গান পারছি। গেল যে ইয়ে হুম ভুলে যাই, হুম 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 হুম। তো না, এটা যারা এটা 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 দাওয়াত দেওয়া উচিত ছিল ভাই, এদেরকে দাওয়াত দেওয়া উচিত। আমি প্রথমে মনে করছি বোধহয় আপনি ওর কথা বলছেন, না না আমি না 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 বুঝতে পারি নাই। হ্যাঁ। যেহেতু কালচারাল হুম সাইডের কথা হচ্ছে আমি তাদের হুম কথাই বলছি, কালচারাল সাইডের কথাই বলছি। দুইটা দুইটা অবজারভেশন বলে সাফেদ ভাই কাছে দিয়ে দিতেছি। প্রথম অবজারভেশন হলো যে বাংলাদেশের যদি সঠিক ইতিহাস নির্মোহভাবে লেখা হয়, আমরাই উইনার হব। আমাদের কোনো প্রয়োজন নাই যে আমরা সিরিয়াসলি, বাংলাদেশের সঠিক হুম ইতিহাস লিখলে জিয়াউর রহমান উইনার হবে, বাংলাদেশের সঠিক ইতিহাস লিখলে খালেদা জিয়াই উইনার হয়। তো হবে। আমাদের কোনো ট্রু। প্রয়োজন নাই যে এটা নিজেদের ইয়ে করা। আর দ্বিতীয়, এই কথাটা অনেকের পছন্দ হবে না, মির্জা ভাই কাইটে দিবে সম্ভবত। বেবি হুম নাজনীন ঢাকা এয়ারপোর্টে নেমে গান গাইলেন যে হুম কাল সারা রাত ছিল স্বপনেরই রাত। তো আমার হুম। উনারে সামনে পেলে আমি জিজ্ঞেস করতাম যে স্বপনটা কে। এনিওয়ে। উনার এই গান দিয়ে আমি নামটা না বলি, ঠিক আছে, আহ ছাত্র দলের একটা কনভেনশন ছিল, উনি সেম গানটা আপনি যে কথা বললেন না, কাল সারা রাত ছিল, কাল সারা স্বপনের রাত ছিল, নামটা বললাম না আমি, আরেকজনের নাম দিয়ে উনি গানটা গাইছিলেন স্টেজে, স্টেজে। আচ্ছা আহ আমি নামটা আর বললাম না এখন, আর নামটা বলা ঠিক হবে না। আচ্ছা ওয়াসিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমি ভেরি জানি মাচ। টাইম জোনের ভিতরে প্রায় 11 ঘন্টা পার্থক্য, তবুও আপনাকে সময় ম্যাচ করে বুঝতে পেরেছি, তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি আমাদেরকে এতটুকু সময় থ্যাংক ইউ দিলেন ভেরি সেটার মাচ। জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আর ভালো যারা লাগছে, অনেক ভালো এতক্ষণ লাগছে ভাই। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনারা অনেকে জানতে পেরেছেন যে এতদিন ধরে যারা বিএনপি করতো, আরে এরা তো মানুষের জাত না, ওরা ওদের তো এটা নিয়তি, ওরা ওরা তো এটা হবেই, ওরা তো গুম হবে খুন হবে। যারা এতদিন ধরে এরকম চিন্তা নিয়ে যারা বসেছিলেন, আজকে আমাদের একজন সরাসরি একজন এরকম একজন ভুক্তভোগীর মুখ থেকে আপনারা শুনলেন যে কিভাবে তারা গুম হয়েছিলেন, তাদের এবং এই গুমের এই সময়টায় তাদের উপর দিয়ে কি গিয়েছে। এবং এটা একজন ওয়াসিম ইফতেখারের ঘটনা না, বাংলাদেশে এরকম হাজার হাজার ওয়াসিম ইফতেখার প্রত্যেকটা জেলায় জেলায় আছে। আপনি আপনার আশেপাশে খোঁজ নিলে আপনি অবশ্যই আপনি এই মানুষগুলোকে খুঁজে পাবেন। তো আমি মানে শেষ করার আগে শুধু এইটুকুই বলবো যে আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না। গত 15 বছর 16 বছর এই মানুষগুলোর উপর দিয়ে কি গিয়েছে, কতগুলো পরিবার ভেঙে গিয়েছে, কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, কতগুলো বাচ্চা সারা জীবনের জন্য একটা এই যে পিটিএসডির ভেতরে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ভিতর দিয়ে যাচ্ছে এবং সারা জীবন তাদেরকে বহন করতে হবে। আপনারা বারবার এদের কথা ভাববেন যখনই আপনাদের মনে হবে এই যে 24-এর যারা
এই আমাদের আন্দোলনে যারা দেশ ছেড়ে পালিয়ে গেল, তাদের প্রতি যখনই আপনাদের কখনো কখনো যদি সফট কর্নার চলে আসে, আপনারা এই মানুষগুলোর কথা একবার চিন্তা করবেন। তো আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে আমাদেরকে সেটা অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন। যদি আমাদের এই আলোচনার কোনো কথাবার্তার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে তাহলে তো সবার আগে জানাবেন, সেটা আমরা সেই দ্বিমত গুলাকেই আমরা শুনতে চাই এবং সেটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। তো ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আহ, আল্লাহ হাফিজ। খোদা হাফেজ। ধন্যবাদ।